স্যার, শুরু করতে পারি আমরা। ওকে, আসসালামু আলাইকুম respected candidates. Today's topic is how to write the SAQ, best SAQ and long question. Please welcome to the session. আমি ডাক্তার আরাফাত হাসান, এফসিপিএস মেডিসিন, এমসিপিএস মেডিসিন, এমআরসিপি ইউকে। সো আজকে আমরা আসলে রিটেন নিয়ে ডিসকাস করব, রিটেনটা কিভাবে ফ্রুটফুলি ভালো করে লেখা যায়। এই টপিকটা নিয়ে মেইনলি আসলে কথা বলা। রিটেন তো ডেফিনেটলি একটা কঠিন বিষয়। এখন রিটেনটা কিভাবে মানে 2+ সিকিউর করা যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা তো সবাই থিওরি জানি, কিন্তু থিওরিটাকে কিভাবে গোছায় সঠিক সময়ের মধ্যে আমরা লিখবো, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার আমাদের। তো সেটার জন্যই আমরা জেনেসিস এর আন্ডারে কোচিং করি, জেনেসিসের সাথে থাকি। তারা বিভিন্ন সময় বিভিন্ন মেন্টর আমাদেরকে শেখায়। তো আজকেও সেই পার্ট হিসেবে আমরা ইয়ে করব। তো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, প্রথমে আমরা যদি রিটেন একটা স্ট্রাকচার দেখি, অনেকে বিগিনার আছে, সেজন্য আমি বেসিক থেকেই শুরু করি। বেসিক কথাবার্তা দিয়ে শুরু করি, অ্যাডভান্স কথাবার্তার পরে যাই। তাহলে ফার্স্টে আমাদের রিটেনের হচ্ছে আমাদের 4টা কোশ্চেন লিখতে হয়। তার মধ্যে একটা লং কোশ্চেন আর 3টা হচ্ছে শর্ট কোশ্চেন। লং কোশ্চেনটা হচ্ছে মানে 25 মার্কসের। এটা মেইনলি 3টা কোশ্চেন থাকে, 3 থেকে 4টা কোশ্চেন থাকে। আর যে শর্ট কোশ্চেনগুলো আছে 2, 3 এবং 4, এগুলা প্রতিটার মধ্যে আবার 5টা করে কোশ্চেন থাকে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে লং কোশ্চেনটা আসলে আহ, একটা বড় কোশ্চেন, আর শর্ট কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন থাকে। তো সব মিলে আমি যদি শর্ট কোশ্চেন দেখি, শর্ট কোশ্চেন আমার 15টা করে শর্ট কোশ্চেন লিখতে হবে। আর লং কোশ্চেন একটা, তাহলে সব মিলে আমাকে 16টা কোশ্চেন লিখতে হবে। 16টা কোশ্চেন লিখতে পারা মানে কিন্তু অনেক অনেক লিখতে হয় আসলে। আর আমাদের সময় হচ্ছে 3 ঘন্টা, মানে 180 মিনিট। তাহলে আমাদের প্রতিটা কোশ্চেনের জন্য সময় 45 মিনিট। আমার লং কোশ্চেন বলি আর শর্ট কোশ্চেন বলি। 4টা কোশ্চেনের জন্য আমার 45 মিনিট করে সময়। তাহলে হচ্ছে লং কোশ্চেনের জন্য আমি যদি 45 মিনিট নেই, 45 মিনিট অনেকে ভাবে যে 45 মিনিটে লেখা সম্ভব না। তো 45 মিনিট না হলেও আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 50 মিনিট সময় মানে লং কোশ্চেনের জন্য। আর বাকিটা আমি হচ্ছে শর্ট কোশ্চেন লিখবো। শর্ট কোশ্চেনের এভারেজ সময় হচ্ছে 8 থেকে 9 মিনিট। শর্ট কোশ্চেনে আসলে বেসিক্যালি খুব বেশি লিখতে হয় না। এখানে কোশ্চেনটা বুঝতে পারাটাই মেইন চ্যালেঞ্জ। মানে যে অ্যান্সার গুলো হয়, অ্যান্সার গুলা খুবই শর্ট লিখলেও চলে, স্পেসিফিক অ্যান্সার চাই। স্যার মেইনলি ডায়াগনোসিসটা এবং স্পেসিফিক টেস্ট, স্পেসিফিক ইনভেস্টিগেশনটাকেই তার মানে করে। এখানে খুব বেশি পেজ ভরে লেখার কিছু নাই। ইন এ নাটশেল আমাদের শর্ট কোশ্চেন মোটামুটি 2 পেজ লিখলেই হয়। এই পেজ ওই পেজ, এইটাই। আর হচ্ছে লং কোশ্চেনের আমি কত পেজ লিখবো, এটা অনেকের কাছে একটা কোয়ারি যে লং কেস কয় পেজ লেখা উচিত। এক্ষেত্রে আমার মনে
হ্যালো, স্যার। আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম না? জি স্যার, জি। কতটুকু শোনা গেছিল? আহ, আচ্ছা, ঠিক আছে, আমি এবার শুরু করি। জি, সেকেন্ড স্লাইডটা দেখাচ্ছিলেন, লং কোশ্চেনের আলোচনা ঠিক আছে, করতেছিলেন আগে, ঠিক জি। আছে, ঠিক আছে। ভাই, কোথায় ছিলাম আমি? এই স্লাইডে আলোচনা করতেছিলেন স্যার, এই যে ওকে, ওকে, 45 মিনিটস, মানে কোশ্চেন 50 মিনিট লেগে যায় ওকে, ওকে, এরকম। ওকে। স্লাইড শোটা খুঁজে পাচ্ছি না কেন আমি? কিবোর্ডে F5 চাপেন, স্লাইড শো হবে। কত? এস? F5 উপরে যে কি এফ ফাংশন, ফাইভ F5। ওকে, F5। স্লাইডের উপরে আগে মাউসটা ক্লিক করে F5 হুম, চাপেন। বুঝলাম না হওয়ার কথা। এই এই বারটা, হ্যাঁ, এই বারের জন্য সমস্যা হচ্ছিল। তারপর মাউসের ঠিক হুম, নিচেই ঠিক তো, আছে, ঠিক হ্যাঁ, আছে, এই যে হয়েছে। এবার হবে আশা করি, হ্যাঁ ঠিক হয়েছে। আছে। জি, হয়েছে স্যার। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে রিটেন কোশ্চেন তো লং কোশ্চেন আমাদের সাধারণত 45 মিনিট লাগবে, কিন্তু সর্বোচ্চ আমরা 5 মিনিট সময় বেশি নিতে পারি। কারণ লং কোশ্চেন অনেক থিঙ্কিং প্রসেসের বিষয় আছে, তো এই জন্য আমরা একটু সময় বেশি রাখলাম। তারপরে বাকি সবগুলোতে আমি 45 মিনিট করেই রাখবো, কারণ 45 মিনিট রাখলে বাকি 15টা 5টা করে কোশ্চেন লিখতে হবে তো। তাহলে 5 নং 45, তাহলে 8 থেকে 9 মিনিট আপনার আমাদের এভারেজ লাগবে। সো এইভাবে আমরা আগাবো। আর সব সময় আমরা সময় দেখে দেখে লিখবো, যে কত মিনিট যাচ্ছে, আমি কতটুকু লিখলাম। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আমি ঘড়ির সাথে সাথে আগাতে পারছি কিনা। আমি হচ্ছে রিটেনটাকে হচ্ছে আমি 4টা সেগমেন্টে ভাগ করে নিয়েছি, যে আমি 9টা থেকে 12টা তো পরীক্ষা আমার। তাহলে 9টা থেকে 9টা 45 পর্যন্ত আমি লং কেস লিখবো, মানে লং কোশ্চেন লিখবো। 9টা 45 থেকে হচ্ছে 10:30টা একটা একটা সেগমেন্ট। 10:30টা থেকে 11:15টা একটা সেগমেন্ট। তারপরে 11:15টা থেকে 12টা পর্যন্ত একটা সেগমেন্ট। এই 4টা ভাগে আমার সেগমেন্ট ভাগ করে নিতে হবে। এখন অনেকে অনেকভাবে লিখে, অনেকে 4 4 2 1 এভাবে লেখে। আমি সিম্পল প্যাটার্ন ফলো করতাম। আমি ফলো করতাম মানে একবারই করছি আর কি। আমি 1 2 3 4 এভাবেই লিখছি। আমি অনেকে 3 4 কোশ্চেন গুলো পড়ে নিতে চায়, পড়ে নিতে চাইলে কিন্তু আপনাকে ওইখানে 5 থেকে 6 মিনিট সময় ওয়েস্ট হবে। এটা হচ্ছে খুবই ন্যারো স্পেকট্রামের একটা পরীক্ষা, মানে এখানে 5 মিনিট মানে বিশাল বিষয়। আপনি লং কোশ্চেন যদি 5 মিনিট বেশি লিখে ফেলেন, সেটা কিন্তু পরবর্তীতে মানে কাভার করা একটু কঠিন হয়ে যায়, মানে পরের গুলার ইয়ে কম হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে। তারপরে কমন পিটফল, আমরা কি কি ভুল করি আসলে। তাহলে হচ্ছে আমরা যদি একটা কোশ্চেনে বেশি মানে ইয়ে দিয়ে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু বাকি অন্য সময়গুলোতে আমরা হচ্ছে কম সময় পেয়ে যাব। তাহলে প্রতিটা সেগমেন্টের জন্য আমরা 45 মিনিট করে রাখবো। আচ্ছা, আর স- আমাদের রিটেন খারাপ হয় কেন? খারাপ হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমি কোশ্চেনটা হয়তো বুঝতে পারছি না, যে যে সিনারিও দিছে, সিনারিও থেকে আমি ডিফারেন্সিয়াল কিংবা কোনটা ডায়াগনোসিস, এইটা আমি ক্লিনিক্যাল করে বের করতে পারতেছি না। আরেকটা সিম্পল কারণ হতে পারে যে মন পড়ে নাই। এই দুইটা কারণে আমাদের রিটেন খারাপ হতে পারে, বেসিক কথাবার্তা। আচ্ছা, এরপর হচ্ছে কিভাবে লিখবো। আমি হচ্ছে 1 2 3 4 এভাবে লিখছি। আমি 3 4 কি আছে এটা পড়েও দেখতে চাই নাই। আমি মনে হয়েছে আমি এক থেকে লিখবো, এক থেকেই লিখবো। তাহলে হয় কি, মাইন্ড কম ডিস্ট্রাকশন হয়। কম ডিস্ট্রাকশন হইলে তখন আপনি শুধু ওইটাই লিখলেন, ভাববেন যে এটা আপনাকে লিখতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। আর যদি মনে করেন যে না, আমি 3 থেকে 3 4 লিখবো, লিখতে পারেন, এটা আপনার প্যাটার্ন। এক একজনের এক একটা প্যাটার্ন থাকবে। আচ্ছা, আরেকটা কি লিখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় অনেকে লিখে, উম, যে স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্সার লেখে অনেকে। অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করে যে এইটা একটা সিনারিওতে বলে, এটা কি 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 ক্লিনিক্যাল ক্লু চান, আপনি ক্লিনিক্যাল কি আপনি সার্চ করবেন। তো এখানে কিন্তু ডায়াগনোসিসটা চাই নাই, কিন্তু আমাদের যেটা করতে হবে, প্রতিটাতেই ডায়াগনোসিস দিতে হবে, যে
ক্লিনিক্যাল ক্লু লিখতে হবে যে এটা হচ্ছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ এই কিংবা এইটা আমার ডিফারেন্সিয়াল এইটা। মানে আপনাকে ডায়াগনোসিস চাক বা না চাক এটা কিন্তু দিয়ে দিতে হবে। আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে হবে কি যে স্যার বুঝলো যে হ্যাঁ আপনি ডায়াগনোসিসটা জানেন। আর আপনি যদি মনে করেন যে একটা ডায়াগনোসিস না ডিফারেন্সিয়াল লিখবেন, দুই তিনটা ডিফারেন্সিয়াল লিখলেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই আসলে একটা ডায়াগনোসিস কেন্দ্রিক একটা পরীক্ষা হয়। এটাই হচ্ছে মানে এফসিপিএস এর প্যাটার্ন। তো এর সাথে সাথে মোস্ট লাইকলি ডায়াগনোসিস এই আর আমার রিজনেবল ডিফারেন্সিয়াল এই দুইটা, আর পরে দুইটা লিখলেন, এভাবে লিখতে পারেন। তাহলে আমি ওইটাই লিখছি যে এখানে ডিফারেন্সিয়াল লিখবেন আপনারা। আচ্ছা, এরপরে হচ্ছে লং কোশ্চেনটা আমরা কিভাবে লিখবো। আচ্ছা, আমি আরেকটা যেটা কথা বলতেছিলাম যে আমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে 8:30 থেকে। আপনি 8:30টায় মানে ইসে ঢুকবেন, পরীক্ষার হলে ঢুকবেন। ঢুকে সবগুলা অ্যান্সার ভালো করে লিখবেন, মানে ইয়ে করবেন, খাতাগুলা মার্জিন করবেন। না প্রতিটা চারটা পেপার, চারটা খাতাই সুন্দর করে মার্জিন করতে কিন্তু অ্যাটলিস্ট 32 মিনিট লেগে যায়। তো আপনি যদি আগের থেকে মার্জিনটা রাখেন আপনার খাতা দেখতে সুন্দর হবে। ঘুরে ফিরে আপনার ইমপ্রেশন কিন্তু ভালো করতে হবে মানে 2+ পাওয়ার জন্য। তাহলে আপনি সবগুলোতে মার্জিন করলেন, নিট অ্যান্ড ক্লিন রাখলেন, লেখাগুলা মানে একটু সুন্দর করে লিখলেন, গোছায় লিখলেন। মানে ওভারঅল যেন আপনার খাতাটা দেখে স্যারের মানে আই সুদিং লাগে। লেখা খারাপ ভালো এটা তো আসলে কারো হাত নাই, তো আমার লেখাগুলো যেন গোছানো হয় এবং দেখতে সুন্দর লাগে। লেখার গ্যাপ গুলোর জন্য ভালো থাকে, একটার মধ্যে যেন আরেকটা খুব বেশি না হয়। আর খাতার মার্জিন গুলো থাকবে, আপনার পারলে হচ্ছে আন্ডারলাইন করতে পারেন নীল কালিতে, যদিও সময় এরকম থাকে না। তাহলে আমরা লং কোশ্চেন যদি এরকম লিখি, লং কোশ্চেনটা তিনটা ভাগে ভাগ থাকে সাধারণত। প্রথমে ক্লিনিক্যাল ইনফরমেশন জানতে চায়, এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট আর ইনভেস্টিগেশন। তাহলে প্রতিটার অংশের জন্য কিন্তু আমার 15 15 15 এরকম করে আমি ভাগ করে নিছি। তাহলে ক্লিনিক্যাল ক্লু যখন আপনি জানতে যাবে তখন হচ্ছে আপনার হাতে সময় হচ্ছে 15 মিনিট। তাহলে আপনি লং কোশ্চেন যখনই আমরা লিখবো তখন প্রথমে আর মনে হয় আবার একটু ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো। একটু শেয়ারটা চালু করে দেন। শেয়ারে যাব না। জি, ঠিক আছে।
তাহলে লং কোশ্চেনে ছিলাম আমরা। আপনি আমার শোনা যাচ্ছে এখন? ঠিক আছে, তাহলে আমরা লং কোশ্চেন। রাহিদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে লং কোশ্চেনে আমরা তিনটা প্রথমে ডায়াগনোসিস যদি লিখি, তাহলে লেখার পরে আমরা হচ্ছে আহ, মানে সিমটম অ্যানালাইসিস করবো। সিমটম অ্যানালাইসিসের মধ্যে যে দুই তিনটা সিমটম দেয়া থাকবে, যেমন যদি পেশেন্টের হেডেক থাকে তাহলে হেডেক অ্যানালাইসিস করবো আমরা। হেডেকের পরেও মানে অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন, এই টাইপের একটা অ্যানালাইসিস করবো। তারপরে ভিশন প্রবলেম যদি থাকে তাহলে সেটা অ্যানালাইসিস করবো। তারপরে হচ্ছে আরো যদি দুই তিনটা সিমটম সাধারণত থাকে, এরপরে হবে কি আমার যে ডিফারেন্সিয়াল, সেই ডিফারেন্সিয়াল অনুযায়ী আমি আমার সিমটম গুলো লিখবো। যেমন আমি যদি একটা হেডেক থাকে, যে মেনিনজাইটিসের পক্ষে কি কি সিমটমস আছে, তারপর হচ্ছে সিবিএসটির পক্ষে কি কি সিমটমস আছে, এই জিনিসগুলো আমরা ওইভাবে লিখবো। তাহলে ওভারঅল আমি হিস্ট্রি লিখবো 7 থেকে 8 মিনিট কিংবা সর্বোচ্চ 10 মিনিট। তারপরে ফিজিক্যাল এক্সামিনেশনে কিছু সময় রাখবো, ইনভেস্টিগেশনে কিছু সময় রাখবো, ম্যানেজমেন্টের জন্য আমি 10 মিনিট রাখবো। তারপরে হচ্ছে হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে। এফসিপিএসসি আসলে আগের শোনে যে কোশ্চেন আসছে, এই কোশ্চেন অনেকের মধ্যে বাদ দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। এটা আসলে কোনো লজিক নাই। এফসিপিএসসি কোনো টপিক বাদ দেওয়া যাবে না, আপনি আগের সেশনে যে আসছেন সবই পড়ে যাবেন। এটাও ক্লু, এবারও হচ্ছে রিপিট কোশ্চেন আসছে। সো আগের পেপারে আসলে যে বাদ, আগের বছরে আসলে যে বাদ দিতে হবে এমন এইগুলো চিন্তা ভাবনা বাদ। আচ্ছা, আমরা কিছু লং কোশ্চেন দিয়েছি। লং কোশ্চেন গুলো আমরা একটু ডিসকাস করি, যে লং কোশ্চেন গুলো আসলে কিভাবে আসে, কোন সিস্টেমকে কভার করে আসে। তাহলে এই ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে 50 year old man present with joint pain, low grade fever, headache and history of recurrent epistaxis for last 2 months. Occasional hemoptysis on examination. Patient is anemic, edema plus. Patient hypertension মানে 170/100. Urine examination reveals proteinuria, CBC তে anemia, WBC count normal, ESR high 108। এরপরে বলছে যে ক্লিনিক্যাল চেকলিস্ট ফর ডায়াগনোসিস উইথ মেনশনিং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন উইথ পসিবল ফাইন্ডিংস, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন উইথ রিজনিং, মানে রিজনিং করতে হবে যে কেন আমি এটা করতে যাচ্ছি। থার্ড নাম্বার হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। সো এই কোশ্চেনটা হচ্ছে আসলে রেনো পালমোনারি সিনড্রোম, এটা রিমাটোলজি থেকে আসছে। তাহলে এটা মনে করার কারণ কি, পেশেন্টের হচ্ছে একটা এল্ডারলি মিডল এজ ম্যান, জয়েন্ট পেইন আছে, ফিভার আছে, হেডেক আছে, রিকারেন্ট এপিস্টেক্সিস যখন থাকবে এবং হচ্ছে এর মানে হচ্ছে তার রেসপিরেটরি ইনভলভমেন্ট হয়েছে। এর সাথে পেশেন্টের অ্যানিমিয়া আছে এবং রেনাল ইনভলভমেন্ট আছে। রেনালের কারণে কি, প্রোটিনিউরিয়া 2+। তাহলে রেনাল এবং রেসপিরেটরি যদি ইনভলভ হয়, সাথে সিস্টেমিক ফিচার যদি থাকে, তাহলে এটা ধরে নেওয়া যায় এটা রেনো পালমোনারি সিনড্রোম। রেনো পালমোনারি সিনড্রোমের মধ্যে আমরা জানি যে জিপিএ, এমপিএ আর ইজিপিএ, এই তিনটা মেইনলি। এর সাথে সাথে অনেকে গুড পশ্চার নিয়ে আসে, অনেকে এসিলি উইথ লুপাস নিয়ে আসে। তো এই কেন্দ্রিকে আমি তখন মানে আগাবো আমি। সেকেন্ড কোশ্চেনটা যদি এরকম আমরা দেখি যে এটা কি কোশ্চেন ছিল। সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে 70-year-old man present to the emergency department with 2 episodes of vomiting, delirium for 6 hours. He developed single episode of tonic-clonic seizure at the emergency room. Biochemical report show patient sodium 172, RBS 5, patient relative denied any complaint of upper GIT. তাহলে হচ্ছে এখন বলছে যে কি কি ক্লিনিক্যাল ইনফরমেশন নিবা ফর আন্ডারলাইং দিস প্রেজেন্টেশন। তারপর ম্যানেজমেন্ট, plan of management of investigation with expected findings, and how we will manage the patient, important pitfall in the management of the patient with explanation. এটা আসলে অ্যাকিউট ইমার্জেন্সির একটা পেশেন্ট, লং কোশ্চেন আসছে। লং কোশ্চেন অনেক সময় অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে আসে। এটা হচ্ছে মেটাবলিক থেকে আসছে, যে সিভিয়ার হাইপোনেট্রিমিয়ার আসলে ইভালুয়েশনটা এবং ম্যানেজমেন্টটা জানতে চাইছে। তাহলে হচ্ছে আমরা লং কোশ্চেন গুলো একটু মানে চিনতেছি যে লং কোশ্চেন গুলো কোন কোন ভাবে আসে, কি কি চায়। এরপরে আমি লং কোশ্চেন নিয়ে আবার ডিসকাস করব।
তারপরে আরেকটা কোশ্চেন ছিল এরকম যে 60-year-old ম্যান, মানে একটা এল্ডারলি মেয়ে, 60 ইয়ার ম্যান আসছে কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে। এটা এক্সারশনাল ছিল 2 বছর ধরে, রিসেন্টলি এটা ওরজেনিং হয়েছে। কফ ইজ প্রোডাক্টিভ স্মল মিউকয়েড স্পুটাম, হি হ্যাজ নো হেমোপটাইসিস, চেস্ট পেইন, লেগ সোয়েলিং। এর মানে হচ্ছে সে বলে দিল যে রিসেন্টলি তার শর্টনেস অফ ব্রেথটা ওরসেনিং হয়েছে, সাথে সাথে পেশেন্টের কাশি আছে, কিন্তু কাশির সাথে কোনো হেমোপ্টাইসিস নাই, চেস্ট পেইন নাই, লেগ সোয়েলিং নাই। সে হচ্ছে 40 প্যাক স্মোকার, মানে বোঝা যাচ্ছে এটা সিওপিডির একটা সিনারিও, অ্যাকিউট এক্সারবেশন হয়েছে। পেশেন্টের ভাইটাল স্টেবল, চেস্ট এক্সরেতে বলতেছে যে প্রমিনেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্জিন, ডায়াফেটিক ফ্ল্যাটেনিং আছে। এখন বলছি যে, আপনি কি কি ইনফরমেশন, ক্লিনিক্যাল ইনফরমেশন নেবেন। ক্লিনিক্যাল ইনফরমেশন গুলো তো আমরা বলছি যে প্রথমে যে যে কফ দিয়ে আছে, কফটা আমি অ্যানালাইসিস করবো, লিপস নিয়ে অ্যানালাইসিস করব। তারপরে হচ্ছে পেশেন্টের এটা আসলে কি, যে পেশেন্টের শ্বাসকষ্ট থাকলেই রেনা রেসপিরেটরি এবং কার্ডিও দুইটাকে আমাকে মাথায় রেখে আগাইতে হবে। তাহলে এটা আসলে ছিল মেইনলি একটা রেসপিরেটরি সিনারিও, সিওপিডি রিলেটেড সিনারিও। তাহলে আগেরটা আমরা পেলাম যে একটা রেনোপালমোনারি সিনড্রোম, এরপরে আসলো সিভিয়ার নেট্রিমিয়া, হাইপোনেট্রিমিয়া, এবার আসলো অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। এখানে পরের কোশ্চেনগুলো যেটা বলছে যে ইনভেস্টিগেশন কি কি করবেন উইথ রিজনস, 3 কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন খুঁজবেন আপনি আর কিভাবে ম্যানেজ করবেন, এগুলো তো সিওপিডি যখন পড়বেন তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। থার্ড কোশ্চেনটা হচ্ছে 55 years old ম্যান প্রেজেন্টেড উইথ ফিভার ফর 1 month and progressive fatigue with weight loss। তাহলে পেশেন্ট আসছে জ্বর, 1 মাসের জ্বর নিয়ে এবং ওয়েট লস নিয়ে। হি হ্যাজ সেভারাল কোর্স অফ অ্যান্টিবায়োটিক খেয়েছে সে, উইদাউট এনি ইমপ্রুভমেন্ট। অন এক্সামিনেশন পেশেন্ট ইজ মাইল্ডলি অ্যানিমিক, মাল্টিপল রেডিশ স্পট অন লেগস অ্যান্ড নেইল ফোল্ড, অ্যাবডোমিনাল এক্সামিনেশন শো জাস্ট পালপেবল স্প্লিন। তাহলে হচ্ছে মোটামুটি এইটুক পড়লেই যারা মোটামুটি পড়াশোনার মধ্যে আছেন তারা বুঝতে পারবেন যে এটা একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের সিনারিও। তাহলে এখন বলছে যে আপনার এখানে যে বলছে যে পেশেন্টের ক্লিনিক্যাল চেকলিস্ট টু রিচ দ্য ডায়াগনোসিস, এখানে কিন্তু বলা নাই যে আপনার ডায়াগনোসিস চাইছে কি চায় নাই। তাহলে আপনাকে ক্লিনিক্যাল ক্লু যখন লিখবেন, লেখার পরে আমরা লিখবো যে মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তারপরে আমার এই সাথে সাথে ডিডি হিসাবে যেহেতু রাখবো, ফিভার আর ওয়েট লস মানে তো আপনি স্প্লেনোমেগালি, এর মানে হচ্ছে তখন আপনি টিবি, লিম্ফোমা, তারপরে মাইলোপলিফেরাটিভ ডিজিজ, এই জিনিসগুলো নিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা বুঝতেছি যে এটা একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আপনি রিজনেবল ডিফারেন্সিয়ালের জন্য ওইগুলো তখন নিয়ে আসতে পারবেন। যে কোনো পেশেন্ট যখন আপনার কাছে ফিভার, ওয়েট লস এবং অর্গানোমেগালি নিয়ে আসবে, তখন 3টা আহ, ভাগে ভাগ করে ফেলবো আমরা। একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে ইনফ্ল্যামেশন, আর একটা হচ্ছে ম্যালিগনেন্সি। বিশেষ করে ইনফেকশন এবং ম্যালিগনেন্সিটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে ইনফেকশনের মধ্যে হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস পড়বে, তারপর এইচআইভি পড়ে, তারপরে টিবি পড়বে। আর ম্যালিগনেন্সির মধ্যে হচ্ছে মেইনলি লিউকেমিয়া, লিম্ফোমা। লিউকেমিয়াতে যদিও ইয়ে হয় না, কিন্তু লিম্ফোমা আসবে। থার্ড কোশ্চেনটা ছিল এরকম, 37 ইয়ার, ফোর্থ কোশ্চেন এটা, 37 ইয়ার ওল্ড। আমরা যখন মানে লং কোশ্চেন পড়বো, প্রতিটা জিনিসই কিন্তু আমাকে ক্লু দিবে যে একটা পেশেন্টের বয়স কত। 37, সে কি ওম্যান, কমপ্লেন্স অফ উইকনেস অফ দ্য লেফট সাইড অফ দ্য বডি। তাহলে হচ্ছে লেফট সাইডের উইকনেস নিয়ে আসছে ফর 2 দিন, উইথ সেভারেল অ্যাটাকস অফ সিজার ফর সেম ডিউরেশন। তাহলে হচ্ছে আমার এখানে অনেকগুলো ক্লু আছে যে বয়স মোটামুটি বলা যায় যে এটা ইয়াং ওম্যান, যে আসলে 2 দিন ধরে উইকনেস নিয়ে আসছে এবং রিপিটেড সিজার হয়েছে। অন কোয়ারিতে বলতেছে শি হ্যাজ বিন মডারেট টু সিভিয়ার হেডেক, গত 1 মাস ধরে তার একটা মডারেট টু সিভিয়ার হেডেক ছিল। অন এক্সামিনেশন বলছে পেশেন্ট নন ডায়াবেটিক, ভাইটালস নর্মাল। নিউরোলজিক্যাল এক্সামিনেশন বলছে লেফট সাইডে 3/5 উইকনেস আছে, এক্সটেন্সর প্ল্যান্টার দ্য লেফট সাইড। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে পেশেন্টের একটা মানে নিউরোলজিক্যাল ডেফিসিট হয়ে গেছে, মানে পেশেন্টের স্ট্রোক হয়ে গেছে, কিন্তু আবার সিটি বলছে অ্যাপারেন্টলি নর্মাল। মানে হচ্ছে আমরা জানি যে সিটি একটা ইসকেমিক স্ট্রোক যদি হয় 6 ঘন্টা পর্যন্ত সিটি স্ক্যানে কোনো চেঞ্জ আসে না। এখন বলছে যে ডিসকাস দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল রিজন। তো এখানে আমরা কি কি লিখবো? তো এটা হচ্ছে আমাদের ফার্স্টে তো এটা একটা স্ট্রোক,
স্ট্রোক হবে, তারপর সিভিএসটি আসবে, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন আসবে, এই জিনিসগুলোকে কেন্দ্র করে আমাকে আগাইতে হবে। তারপর হচ্ছে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আমরা কি কি করব, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন কি করব, এবং হচ্ছে পেশেন্টের প্ল্যান অফ ম্যানেজমেন্ট কি কি করব। তাহলে হচ্ছে আমরা যে তিনটা ডিডি রাখবো সেই ডিডি হিসাবে আমরা আগাবো। নেক্সট কোশ্চেনটা ছিল এরকম যে 18 years old ম্যান, তাহলে এখানেও ইম্পর্টেন্ট যে পেশেন্টের বয়স কত, 18 বছর, সে একটা মেল, অ্যাডমিট উইথ টার্সিয়ারি হসপিটাল ফর ফিভার ফর 5 days, ডায়রিয়া উইথ মিক্সড ব্লাড স্টুল ফর সেম ডিউরেশন, তারপরে কনভালশন, স্ক্যান্টি মিক্সচুয়েশন ফর 2 days. He has been on examination, patient is anemic, mildly ecteric, and rash involving the lower limbs. His investigation reveals urine RME-তে RBC 2+, 80% dysmorphic, serum creatinine বেশি 4.2। তাহলে হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা একটা মানে সিনারিও যে আসছে আসলে ব্লাডি ডায়রিয়া, জ্বর, এর সাথে সাথে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট কিংবা একিআই হয়েছে, ইউরিনারিতে বলছে, ইউরিনে আরবিসি যাচ্ছে। তাহলে এগুলা যারা আমরা পড়াশোনা করতেছি তারা বুঝি যে এটা হচ্ছে একটা হেমোলারিক ইউরেমিক সিনড্রোম। হেমোলারিক ইউরেমিক সিনড্রোমে সাধারণত একটা ডায়রিয়া অ্যাসোসিয়েটেড একটা পেশেন্টের ইয়ে থাকে। পেশেন্টটা সাধারণত মেল হয়, বয়স কম থাকে, এরকম একটা সিনারিও দিয়ে একিআই প্রেজেন্টেশন থাকে, সাথে পেশেন্টের নিউরোলজিক্যাল ডিফিসিট থাকতেও পারে, নাও পারে, কিন্তু অবশ্যই একিআই থাকবে। আর এর সাথে পাশাপাশি একটা সিনারিও হচ্ছে থ্রম্বোসিটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এই এই ক্ষেত্রে সাধারণত একজন ফিমেল সিনারিও দেয় এবং তার একটা নিউরোলজিক্যাল ডিফিসিট আছে, যে পেশেন্টের হেডেক হচ্ছে, লস অফ কনসাসনেস হয়েছে, তার রিসেন্টলি হয়তো একটা ইয়ে ছিল, রিসেন্টলি হয়তো একটা ফিভার হিস্ট্রি ছিল। তাহলে হচ্ছে আমরা জানি যে টিটিপি কে একটা পেন্ট্রার হিসাবে প্রেজেন্ট করে। আর হাসে হচ্ছে সাধারণত ডায়রি অ্যাসোসিয়েটেড থাকে, একেআই থাকে, নিউরোলজিক্যাল ডিফিসিট থাকতেও পারে, নাও পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে আগাবো এবং প্ল্যান অফ ইনভেস্টিগেশন কি কি করব, কিভাবে ম্যানেজ করব, সব ক্ষেত্রে আসলে ঘুরে ফিরে আপনাকে ওই তিনটা জিনিসই করতে হবে। ক্লিনিক্যাল ইনফর্ম হিস্ট্রি লিখতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, ম্যানেজ করতে হবে। ফোর্থ সিনারিও, আচ্ছা এত সিনারিওতে আমরা তাহলে না যাই, আমরা এখন হচ্ছে যে কোনো একটা সিনারিও নিয়ে একটু ডিসকাস করি। তাহলে হচ্ছে আমরা এই সিনারিওটা ডিসকাস করি, এটা আমরা প্রথম সিনারিও রাখছিলাম। তো এইখানে হচ্ছে আমরা তো যেটা বলছিলাম যে পেশেন্ট হচ্ছে জয়েন্ট পেইন নিয়ে আসছে, স্কিন র্যাশ নিয়ে আসছে, এখানে কি কি আমরা চেক লিস্ট করবো। চেক লিস্টের মধ্যে তাহলে আমি এখানে ক্লিনিক্যাল ক্লু আগে লিখে নিচ্ছি, ক্লিনিক্যাল ক্লু লিখছি যে এই তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস রেনোপালমোনারি সিনড্রোম, এর মধ্যে জিপিএ, মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস আর ইজিপি আসবে। ডিফারেন্সিয়াল হতে পারে হচ্ছে জিপিএস, গুড পশ্চার সিনড্রোম, এসেরিয়াল লুপাস নেফ্রাইটিস। না লুপাস না, কেন, কারণ হচ্ছে এখানে বলা আছে যে পেশেন্ট ইজ মেল, মিডিল এজ, এটা হচ্ছে লুপাসের এগেইনস্টে। তাহলে ক্লিনিক্যাল ইভালুয়েশন আমরা কিভাবে করব, তাহলে হচ্ছে ইলাবোরেশন অফ অল সিমটমস ইন দ্য সিনারিও। তাহলে আমরা জয়েন্ট পেইনটা শুরু করলাম, ইভালুয়েশন জয়েন্ট পেইনের সাইট কোন কোন জয়েন্ট, ডিউরেশন, প্রোগ্রেশন, টাইমিং, মর্নিং স্টিফনেস আছে কিনা, জয়েন্ট সোয়েলিং আছে কিনা, অ্যাসোসিয়েটেড কোনো স্কিন র্যাশ আছে কিনা, যে পেশেন্টের মেলার র্যাশ, ডিসকয়েড র্যাশ, তারপর লিভিডো রেটিকুলারিস, ওরাল আলসার। যেহেতু আমার লুপাস একটা ডিফারেন্সিয়াল আছে, তাহলে এভাবে আমরা ক্লিনিক্যাল ইভালুয়েশন করব। তারপর ফিভার ইভ্যালুয়েশনটা আমরা করব, যে ফিভার কখন, কতদিন ধরে, ডিউরেশনটা কতদিন ধরে, কিভাবে অনসেট হয়েছিল, প্যাটার্নটা কিরকম, হাইয়েস্ট করে টেম্পারেচার কত, লো গ্রেড ফিভার না হাই গ্রেড ফিভার, চিলস এন্ড রাইগর আছে কিনা, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, নাইট সোয়েটস আছে কিনা। তাহলে ফিভার ইভ্যালুয়েশন এই জিনিসগুলো লিখতেই হবে, রোগী থাকুক বা না থাকুক। তাহলে ফিভারের সাথে আর কি থাকে, ফিভারের সাথে আপনাকে অবশ্যই লিখতে হবে পেশেন্টের ওয়েট লস আছে কিনা, অ্যানোরেক্সিয়া আছে কিনা, ওয়েট লস হইলে কয় কেজি ওয়েট লস হয়েছে, কত দিনে হয়েছে, তাহলে হচ্ছে পেশেন্টের কোনো ডকুমেন্টেশন, এগুলো এই কথাগুলো লিখে দিয়ে আসতে হবে। আর পেশেন্টের যেহেতু পেশেন্টের কাশি আছে, জ্বর আছে, সেই সাথে লিখতে হবে কফ আছে কিনা, হেমোটাইসিস আছে কিনা, প্রিভিয়াস হিস্ট্রি অফ টিউবারকুলোসিস আছে কিনা, কন্টাক্ট উইথ টিউবারকুলোসিস পেশেন্ট এর আছে কিনা। এরপর আরেকটা সিমটমস ছিল হচ্ছে এপিস্ট্যাক্সিস। তাহলে এপিস্ট্যাক্সিস কতদিন কিভাবে শুরু হয়েছিল, ডিউরেশন হচ্ছে 2 মাস, প্রোগ্রেশন কেমন,
ফ্যামিলি হিস্ট্রি কোনো এপিস্ট্যাক্সিস আছে কিনা, কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে কিনা। তাহলে এই জিনিসগুলো আমরা এপিস্ট্যাক্সিস ইভ্যালুয়েশনের মধ্যে রাখবো। আচ্ছা, তাহলে আমি ওই সিমটম অ্যানালাইসিস কিন্তু আমি শেষ করে ফেললাম, যে আমি এখানে হচ্ছে জয়েন্ট পেইন, তারপর ফিভার আর এপিস্ট্যাক্সিস, এই তিনটা হচ্ছে ইভ্যালুয়েশন করলাম। এখন হচ্ছে যেহেতু আমার ফার্স্ট ডায়াগনোসিস জিপিএ, তাহলে জিপিএ এর জন্য আমি এখন স্পেশালি জিপিএ এর জন্য লেখা শুরু করবো যে জিপিএ তে কি কি থাকবে। জিপিএ তে ফিভার থাকবে, ওয়েট লস থাকবে, আপার রেসপিরেটরি সিম্পটমস এর মধ্যে কি থাকবে, এপিস্ট্যাক্সিস থাকবে, নেজাল ক্রাস্টিং থাকবে, স্যাডেল নোজ ডিফর্মিটিস থাকবে, সাইনোসাইটিস থাকবে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কি থাকবে, ইনফেকশন থাকবে। লোয়ার রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে কফ থাকে, শর্টনেস অফ ব্রেথ থাকে, হেমোটাইসিস থাকে। এরপরে হচ্ছে পেশেন্টের এআরএ, এআরএ কি থাকে, অটাইটিস মিডিয়া থাকে, এআরএক থাকে, ডেফনেস থাকে। রিনালের মধ্যে কি থাকবে, সাধারণত এই পেশেন্টদের সাধারণত আরপিজিএন হয়, সেজন্য পেশেন্টের অলিউরিয়া থাকবে, হেমাচুরিয়া থাকবে, হাইপারটেনশন থাকবে, প্রোটিন ইউরিয়া থাকবে, এই জিনিসগুলো আমরা লিখবো। তারপর জয়েন্ট পেইন, স্কিন র্যাশ, জিআইটি তে অনেক সময় অ্যাবডোমিনাল পেইন কিংবা অনেক সময় জিআইটি কিছু সিমটমস থাকে। তারপরে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স থাকে, সাধারণত ফুড ড্রপ, রিস ড্রপ এগুলো থাকতে পারে। আর মাইক্রোস্কোপিক পলিএনজাইটিসের জন্য একই রকম ফিচার থাকবে, এটা আসলে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা যায় না। আর ইজিপি এর জন্য আমরা কি লিখবো, ইজিপি এর লিখবো যে পেশেন্টের অ্যাজমা আছে কিনা, সাইনোসাইটিস আছে কিনা, ব্লাড ইওসিনোফিলিয়া থাকবে, ওরসেনিং অফ দ্য অ্যাজমা আফটার মর্টিলিউগাস্ট। এই কথাগুলো ক্লিনিক্যাল, মানে জাস্ট লিখে দেয়া, মানে লিখলে হবে কি, স্যার বুঝতে পারলো যে আপনি ইজিপি এর এই পয়েন্টগুলো জানেন, যে পেশেন্টের অ্যাজমা থাকে, সাইনোসাইটিস থাকে, ব্লাড ইওসিনোফিলিয়া থাকে, মর্টিলিউগাস্ট খাওয়ার পরে এই অ্যাজমাটা খারাপ হয়ে যায়, হ্যাঁ, এইগুলো লিখবেন। আর গুড-পোস্টার সিনড্রোমের মধ্যে এটা অ্যান্টি জিবিএম ডিজিজ, কফ, হেমোটাইসিস থাকবে, আর হচ্ছে রেনালে হচ্ছে হেমাচুরিয়া থাকবে, মানে মেইনলি আরপিজিএন থাকবে। এরপরে হচ্ছে আমার একটা ডিফারেন্সিয়াল ছিল এসএল উইথ লুপাস নেফ্রাইটিস, এই জন্য লুপাসের পক্ষে যেগুলো থাকে, জয়েন্ট পেইন, স্কিন র্যাশ, বাটারফ্লাই র্যাশ, ওরাল অ্যালোপেশিয়া, ওরাল আলসার, তারপরে ফিটাল লসের হিস্ট্রি আছে কিনা, এই জিনিসগুলো আমরা লিখবো। তারপরে হচ্ছে যখন আমি সিমটম অ্যানালাইসিস করলাম, এরপরে হচ্ছে আমার ডিফারেন্সিয়াল গুলো লিখলাম। এরপরে আমি কোমরবিডিটিস থাকলে কোমরবিডিটিস লিখবো, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন। এই পেশেন্টের যেমন হাইপারটেনশন, তার হচ্ছে কতদিন ধরে ডায়াগনোসিস, কি কি ওষুধ খাচ্ছে, ডোজ কত, কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা, এগুলো তো আপনি লং কোশ্চেনে জাস্ট ফরম্যাট লিখে দিয়ে আসবেন, যে হাইপারটেনশন এই জিনিসগুলো দেখতে হয়। পাস্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে ভাস্কুলাইটিস আছে কিনা, এসএলই ছিল কিনা, গ্লোমেরুলোনেফ্রাইটিস ছিল কিনা, অ্যাজমা ছিল কিনা, রিসেন্ট সর থ্রোট ছিল কিনা, পাস্ট টিউবারকুলোসিস ছিল কিনা, পাস্ট কোনো সার্জিক্যাল হিস্ট্রি ছিল কিনা, এগুলো হচ্ছে আমরা হিস্ট্রি ফরম্যাট ফলো করতে হবে আমাকে রিটেনের সময়। তারপর ফ্যামিলি হিস্ট্রিতে এই ধরনের কোনো ফ্যামিলি হিস্ট্রি ইলনেস আছে কিনা, স্মেয়ার পজিটিভ টিউবারকুলোসিস কোনো হিস্ট্রি আছে কিনা, পার্সোনাল হিস্ট্রির মধ্যে স্মোকিং, অ্যালকোহল হিস্ট্রি আছে কিনা, ভ্যাকসিনেশন হিস্ট্রি। এরপর ফিজিক্যাল এক্সামিনেশনটা হচ্ছে আমরা পেশেন্ট ইল লুকিং লিখবো, অ্যানিমিয়া তো লেখাই আছে, লেগিডেমা আছে, লিম্ফাডেনোপ্যাথি আছে কিনা, স্কিন র্যাশটা আমরা ভালো করে লিখবো, বাটারফ্লাই র্যাশ, ম্যালার র্যাশ, ওরাল আলসার, লিবিডো রেটিকুলারিস। এরপর হচ্ছে ভাইটালস, ভাইটালস এর মধ্যে হচ্ছে বিপি আছে, টেম্পারেচার, পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেশন, ইউরিন ডিপস্টিক এন্ড ফান্ডোস্কোপি। ইউরিন ডিপস্টিকের মধ্যে প্রোটিন 2+। সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আমরা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে যা যা এক্সপেক্ট করি লিখবো আমরা। সাধারণত জিপিএমপি তে পেশেন্টের ক্যাভিটি রিলেশন থাকতে পারে, কনসোলিডেশন থাকতে পারে। তাহলে হচ্ছে পেশেন্টের ইন্সপেকশনে স্যাডেল নোজ ডিফর্মিটি থাকবে, নেজাল ক্রাস্টিং থাকতে পারে, ক্যাভিটি কনসোলিডেশন এগুলো থাকবে, অ্যাবডোমেনে কোনো অর্গানোমেগালি আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা। তারপর মাসকুলোস্কেলেটাল সিস্টেম এক্সামিনেশন করবো আমরা। আচ্ছা, এই মোটামুটি ক্লিনিক্যাল ক্লু গেল। এরপর ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে আমরা সিবিসি থেকেই শুরু করবো, যেহেতু এখানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ছিল। ফার্স্ট লাইনের মধ্যে পেশেন্টের অ্যানিমিয়া থাকবে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে, হাই এসআর সিআরপি থাকবে। রেনাল ফাংশন টেস্টের মধ্যে ক্রিয়েটিনিন তো বাড়ছেই, ব্লাড ইউরিয়া দেখবো, এটাও বাড়বে। ইউরিন আরএমইতে দেখবো প্রোটিন, আরপিসি, কাস্ট এগুলো দেখবো। সিরাম ইলেকট্রোলাইটসের মধ্যে পটাশিয়াম বাড়ছে কিনা, লিভার ফাংশন টেস্টটা দেখবো। তারপরে হচ্ছে আমরা চেস্ট এক্সরে দেবো, চেস্ট এক্সরে করবো। চেস্ট এক্সরে সাধারণত আমরা ক্যাভিটিতে লেশন পাই, কনসোলিডেশন পেতে পারি, সিয়ানকা পজিটিভ থাকবে জিপি এর ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা হচ্ছে কি করব, মেইনলি বায়োপসি করব আমরা নেজাল মিউকোসা থেকে। আর হচ্ছে অথবা আপার এয়ারওয়ে থেকে। এখানে কি পাবো আমরা, নেক্রোটাইজিং ইনফ্লামেশন পাবো, সাধারণত গ্র্যানুলোটাস ইনফ্লামেশন পাওয়া যায় এমপিএ তে। আর হচ্ছে জিপিএ তে গ্র্যানুলোটাস ইনফ্লামেশন পাবো। আর এমপিএ তে সাধারণত ইউজুয়ালি আমরা নন ক্যাজুয়েটিং গ্র্যানুলোমা পাই।
আর রেনাল বায়োপসি করব। রেনাল বায়োপসিতে সাধারণত পেশেন্টের একটা আরপিজিএন এর ক্রিসেন্ট ফর্মেশন হবে। আর এরপরে আমরা হচ্ছে এইচএসসিটি টেস্ট করতে পারি। আমরা হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট করব। পালমোনারি ফাংশন টেস্টের মধ্যে হচ্ছে ইয়েটা আপনার বেশি আসবে, কি যেন, টিএলসি ওটা বেশি আসবে। সাধারণত যখন পেশেন্টের হেমোরেজ হয়, অ্যালভিওলার হেমোরেজ হলে টিএলসি ওটা বেশি আসে। আচ্ছা, আপাতত এই যে লং কোশ্চেনটা আমি সাজালাম, এটা নিয়ে কারো কোয়েরি আছে কিনা? লেখার প্যাটার্ন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লেখা, এটা নিয়ে কেউ কিছু বলতে চান কিনা? লং লং কোশ্চেনের বিষয়টা আসলে আপনার কিন্তু ইন্টারাক্টিভ হইতে হবে। ইন্টারাক্টিভ হলে আপনি মানে কোশ্চেন করবেন, আমার সাথে কথা বলবেন, আপনার কোথায় কোথায় ইয়ে আছে, এগুলো আপনি বুঝতে পারবেন। আর যদি একদম সাইলেন্ট থাকেন তাহলে কিন্তু ইন্টারাক্টিভ হবে না। আজকের সেশনটা তো আসলে কোনো স্পেশাল কোনো টপিক নিয়ে ডিসকাস করে না যে আমি এক নাগারে কথা বলবো। তাহলে আপনারা যেরকম ভাবতেছেন, আমি যেভাবে বলতেছি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা, কিংবা আপনি কিছু অ্যাড করতে চান কিনা, এগুলো একটু কথা বলে ভালো হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ওয়ালাইকুম একটা সালাম। কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে যে সিমটম অ্যানালাইসিসে যে আপনি কোশ্চেন সিনারিওতে যে সিমটম গুলো দেওয়া আছে এট ফার্স্ট হ্যাঁ, হ্যাঁ, এগুলো আপনি ইলাবোরেশন লিখলেন। তো হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে ফিভার ফিভার অথবা জয়েন্ট পেইন, এই যে জাস্ট পয়েন্ট গুলো লিখে গেলেন যে ফিভার হুম, অনসেট ডিউরেশন হুম, হ্যাজ রেগুলার টেম্পারেচার, এগুলো মানে জিনিসটা কি এরকমই ঠিক এভাবেই লিখবো, নাকি হচ্ছে যেমন আমার ডিডি মাথায় রেখে ফিভার, যেমন যদি এরকম আর কি, ফিভারের ডিডি হিসেবে লিম্ফোমা আসে, টিবি আসে, অনেক কিছু আসে। হ্যাঁ, অনেকে তো এরকম করে যে যেমন লো গ্রেড ইভিনিং রাইজ, তাহলে এটা ইন্ডিকেট করে টিউবারকুলোসিস, পাশে এরকম লিখে দিল, অথবা এটা হচ্ছে ড্রেঞ্চিং নাইট সুয়েটস এর সাথে অ্যাসোসিয়েটেড, তখন লিম্ফোমা। মানে এই ধরনের অ্যানালাইসিস লিখবো, নাকি আপনি যেভাবে লিখছেন জাস্ট পয়েন্ট গুলো টাচ করে যাব? না, আমার তো না, এটা ডিডি যদি থাকে, লিম্ফোমা আপনার নাই। যদি ইয়ে থাকে, হ্যাঁ, আপনার যদি মানে টিবি লিম্ফোমা থাকে, তাহলে টিবি লিম্ফোমার মানে ফিভারের তো একটা প্যাটার্ন আছে, ওই সময় আপনি লিখবেন। হ্যাঁ, আর এখানে তো এটা নাই, এখানে হচ্ছে যে আপনি তিন চারটা ডিডি যেগুলো লিখেছেন সেগুলোতে হুম, ফিভার এক্সট্রা এলাবোরেট ওভাবে ইন্ডিকেট করে লেখার কিছু নাই। হুম, মানে হুম, সে হুম, just এই এরকম জন্যই করে আমি আর লিখেছে। স্পেশালি ওইভাবে দেখি নাই। আপনার যখন টিবি লিম্ফোমা থাকবে, অবশ্যই আপনি ফিভারটা ওইভাবেই লিখবেন। ওভাবে ওই ফিভার, যেমন ফিভারের ক্যারেক্টারাইজ করার সময়, ফিভার হুম, অ্যানালাইসিস করার সময় আমি ওইভাবে পয়েন্ট করে হুম, লিখে দিলে হুম, এটা হুম, ভালো হুম। হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনার কথা হচ্ছে আপনি যে জিনিসটা জানেন সেই জিনিসটা আপনাকে ওইখানে মানে খাতায় লিখে আসতে হবে। আপনি তো জানেন যে টিবি জ্বর কেমন হয়, লিম্ফোমা জ্বর কেমন হয়, তাই না? যত হুম। আপনার মানে ভ্যালু অ্যাড করবেন, ইনফরমেশন অ্যাড করবেন, ভাববেন যে আপনার খাতাটা একটু ম্যাচিউর হচ্ছে। যেহেতু ভাস্কুলাইটিসের ফিভার ওরকম মানে স্পেসিফিক কিছু না, এই জন্য আমি জাস্ট ওই পয়েন্টগুলো লিখে দিয়ে আসছি। হ্যাঁ, এখানে হ্যাঁ, সবগুলা ডিডি ভাস্কুলাইটিস এর কাছাকাছি, সেই হ্যাঁ, জন্য আর এটা। হ্যাঁ। আচ্ছা, আবার জয়েন্ট পেনে যেমন আপনি জয়েন্ট পেনেরও এরকম শুধু পয়েন্টস গুলা হুম, লিখেছিলেন, হুম, হুম, কিন্তু হুম, জয়েন্ট পেন যেমন কোনোটার ক্ষেত্রে, যেমন হুম, আর এর ক্ষেত্রে ডিফর্মিটি থাকবে, হুম, এসএল হুম, এতে এরকম হুম, সাইনোমাইটিস খুব একটা থাকবে না, এরকম কিছু হুম, আলাদা আলাদা করে লিখে দেওয়া যাবে চাইলে। হুম, হুম, হুম। আপনি যখন ধরেন এসএলই নিয়ে মানে মানে আপনার সিনারিও মাথায় থাকবে, এসএলই নিয়ে ডিসকাস করতেছেন আপনি, তখন তো আপনি ওইগুলো লিখবেন। এসএলই তে সাধারণত কি থাকে, আমরা এক্সপেক্ট করি যে আর্থ্রাইটিস থাকবে, কিন্তু ওরকম ডিফর্মিং থাকবে না। অনেক সময় হুম, জ্যাকুর্স আর্থ্রোপ্যাথি থাকতে পারে, তাও লিখে দিয়ে আসতে পারবেন আপনি। আর এই যখন আচ্ছা, থাকবে আরবেতে ডিফর্ম deformity থাকবে। থাকবে। মর্নিং স্টিফনেস যদি আপনি এসএলই নিয়ে ডিল করেন, সাধারণত আপনি ভাববেন যে ইউজুয়ালি লেস দেন 1 আওয়ার লিখবেন আপনি, তাই না? এই জিনিসগুলো তখন স্পেসিফিক করে লেখা যাবে। এই জন্যই পয়েন্টগুলো লিখে রাখা, যে যখন যেটা আমি মাথায় রাখবো তখন ওই জিনিসটা অ্যাড করে দিয়ে আসবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন এই যে ইয়ে লিখছি, পেশেন্টের যখন আমি জিপি এর পক্ষে লিখছি, জিপি এর পক্ষে কিন্তু তখন আমি যে স্পেসিফিক কথাগুলো নিয়ে আসছি। আপনি যখন পরবর্তীতে আপনার ধরেন টিবি লিখবেন, টিবি আপনার মেইন ডায়াগনোসিস ডিসেমিনেটেড টিবি, তখন কিন্তু আপনি টিবির জন্য তখন কিন্তু এই জায়গাতে স্পেসিফিক কথাবার্তা লিখে ফেলবেন। কিংবা লিম্ফোমা যখন আপনার ফার্স্ট ডিডি, তখন কিন্তু এই যে এই তখন লিম্ফোমা লিখে তখন আপনি এই যে এইসব জায়গাতে স্পেসিফিক কথাবার্তা লিখে দিবেন। আচ্ছা। মানে আমি তো প্রথমে সিমটম অ্যানালিসিস করছি, আবার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আমার ডিডি হিসেবে আবার দুটো আলাদা আলাদা করে করে। লিখছি। এটা এটা সুন্দর, এটা আমি এর আগে এরকম দেখিনি আসলে, মানে যে ডিডি দিয়ে এটা ইজি হুম, হয় আমার কাছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। আপনার কথা হচ্ছে আপনি যা ভাবতেছেন সেটা কত ক্লিয়ার ওয়েতে আপনার স্যারকে বোঝাইতে পারতেছেন। স্যার স্যারের জন্য কষ্ট না হয় যে আপনি আসলে কি ভাবতেছেন,
তাহলে আপনি যখন এভাবে লিখবেন তখন স্যারের বোঝা খুব ইজি হয়ে যাবে যে ও এইভাবে লিখছে, এটা ভাবে লিখছে। তাহলে স্যারের আর মানে ঝামেলা হইলো না। আর যদি আপনি ওইটার মধ্যেই বারবার ঘুরতে থাকেন তখন কিন্তু স্যার হচ্ছে মানে একটু মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে কোনটার জন্য কি লিখছে আল্লাহ জানে। এই প্যাটার্নটা ভাইয়া অনেক ভালো লাগছে, এবং মনে হচ্ছে যে আমি তো অনেকদিন ধরেই মানে এগুলা নিয়ে এত কনফিউশন আমার, হুম যে দেখা যায় যে সময় তো কম থাকে, তো তাহলে হুম হচ্ছে যে অল্প সময়ের মধ্যেই আবার সবগুলো ডিডি আসবে, আবার হুম অপ্রয়োজনীয় বাড়তি কথা থাকবে না, তো তাহলে হুম এই প্যাটার্ন লিখলেই জিনিসটা সুন্দর হয়, ইজি হুম হয়। হুম হুম। তো ওইটাই মানে আমরাও তো অনেক চিন্তা ভাবনা করে করে এই একটা প্যাটার্নটা বের করছি। একদিনে তো আর এই ব্যবসা না, আমরাও তো শুনতেছি যে এক একজন এক একটা কথা বলে। তো আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা ভালো, স্পেসিফিক, খুবই মানে ক্লিয়ার মেসেজ দেওয়া যায়, এবং আলটিমেটলি হয়তো এই জন্য আমি 2+ পাইছি। তো আপনারা ফলো করতে পারেন। আবার এক একজনের এক একটা প্যাটার্ন আছে, মানে সহজে একটা প্যাটার্ন কেউ ইয়ে করলে সেটাতে বের হয়ে আসতে পারে না। তাহলে হচ্ছে আমরা মোটামুটি তো এটা ইনভেস্টিগেশন করলাম। ম্যানেজমেন্ট সবাই আমরা জানি যে এইসব ক্ষেত্রে কি কি ম্যানেজ করতে হয়, এগুলোর জন্য আলাদা করে আমার আজকে মানে আপনাদের যেটা বলতে চাই যে প্যাটার্নটা কিভাবে করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে শিখতে হবে, তাই না? এটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। থিওরি তো আমরা সবাই জানি, থিওরির জন্য আমাদের স্পেশাল ক্লাস হবে। তাহলে আমরা হচ্ছে আজকে মেইনলি শিখতে চাবো যে আসলে আহ, আহ, সাজাবো কিভাবে, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। থিওরি তো আমরা সবাই জানি, এগুলা থিওরি আপনাদের নিশ্চয়ই আজকে শেখানোর থিওরির তেমন কিছু নাই আমার কাছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ছিল যে একটা 25 ইয়ার্স ওল্ড ওম্যান, হ্যাঁ, যে তাহলে কি দেখলাম আমরা, প্রথমে প্রতিটা লং কোশ্চেন কিংবা প্রতিটা কোশ্চেনই আমি এভাবেই পড়বো যে 25 বছর আছে, 25 বছর, তারপর কি দিচ্ছে ম্যারিড, তারপরে একটা ফিমেল, কি আসছে লেফট সাইডে উইকনেস নিয়ে আসছে, মানে হচ্ছে আমি এটা কি ইয়াং স্ট্রোক ডিল করতেছি। আচ্ছা ঠিক আছে, তার একটা ডিভিটির হিস্ট্রি ছিল 2 বছর আগে। পালস বলে দিছে 84, সাথে রেগুলার, মানে তার এএফ নাই এটাও বলে দিল, আবার বিপি বলতেছে নর্মাল। তাহলে হচ্ছে পেশেন্ট ইয়াং স্ট্রোক ডিল করছি, তাহলে আমার ইয়াং স্ট্রোকের যেসব ব্যাপারগুলো থাকবে সবই মাথায় রেখে আমার এই লং কোশ্চেন সাজাইতে হবে। আবার বলে দিচ্ছে পেশেন্টের হচ্ছে 2 বছর আগে একটা ডিভিটি হয়েছিল। এরপরে ইনভেস্টিগেশন সিটি বলতেছে নর্মাল। এখন কি করবেন, আপনি কি কি ইনফরমেশন নেবেন টু রিচ দ্য ডায়াগনোসিস? তাহলে কি করতে হবে, আপনাকে ক্লিনিক্যাল ক্লু লিখতে হবে যে 25 ইয়ার্স ওম্যান প্রেজেন্ট উইক লেফট সাইডের উইকনেস ফর 2 আওয়ার, হিস্ট্রি অফ ডিভিটি ছিল, তারপর হচ্ছে পালস রেগুলার, বিপি নর্মাল, সিটি নর্মাল। তাহলে ফ্রম অ্যাবোভ সিনারিও মাই মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ এ কেস অফ ইয়াং স্ট্রোক, ফর দিস আই হ্যাভ রিজনেবল ডিফারেন্সিয়াল, আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল। মানে এভাবে লিখতে হবে। কারণ আপনি একটা তো ডিজিজ মানে কষ্ট লিখতে পারবেন না, এর জন্য আপনার অনেকগুলো ডিফারেন্সিয়াল থাকবে আন্ডারলাইং। একটা ইসকেমিক স্ট্রোকের জন্য কি হতে পারে, ইসকেমিক স্ট্রোক কেন বলতেছি, কারণ হচ্ছে পেশেন্টের ইনিশিয়াল সিটি নর্মাল, আর তার আগে একটা ডিভিটি ছিল, বোঝা যাচ্ছে পেশেন্টের একটা হচ্ছে প্রথমবর্তী কন্ডিশন আছে। তাহলে হচ্ছে এটা ইয়াং স্ট্রোক অথবা টিআইএ উইথ রাইট সাইডের হেমিপ্যারেসিস, পালস নর্মাল, হিস্ট্রি অফ ডিভিটি, মোস্ট লাইকলি ডায়াগনোসিস কেস অফ স্ট্রোক। যেহেতু 24 আওয়ার পাস হয় না, ইট কুড বি এ কেস অফ টিআইএ। তাহলে আমি যেগুলোতে মানে ভাবতেছি সেটাই মানে লিখে দিয়ে আসতে হবে, যে আপনি যে স্ট্রোক না এবং টিআইও যে ভাবতেছেন এটাও তো মাথায় রাখতে হবে, তাই না? তো এটা এই কথাটাও লেখা দিয়ে ইম্পর্টেন্ট যে অ্যাজ 24 আওয়ার হ্যাজ নট পাস্ট, ইট কুড বি এ টিআইএ। আসার পসিবল ডায়াগনোসিস অফ হেমিপ্যারেসিস, একটা পেশেন্টের হেমিপ্যারেসিসের কিন্তু স্ট্রোক ছাড়াও অনেক ডিডি থাকে, যেমন পোস্ট ইকটাল স্টেট হতে পারে, হেমিপ্লেজিক মাইগ্রেন হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে, ইকসল হতে পারে, হ্যাঁ? আপনি যে মানে একটা হেমিপ্যারেসিসের যে আরো ডিডি থাকতে পারে, এই জিনিসগুলো লিখে দিয়ে আসলেন, এটা হচ্ছে আপনার ম্যাচুরিটি। তাহলে এখন ইয়াং স্ট্রোকের জন্য আপনি কি লিখলেন, ফর ইয়াং স্ট্রোক আই উইল কনসিডার দ্য আন্ডারলাইন কজেস। তাহলে অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম উইথ অর উইদাউট এসএলই, প্যারোক্সিসাল নকচার্নাল হেমোগ্লোবিনুরিয়া, পলিসাইথেমিয়া, রুব্রাভেরা, সিকল সেল অ্যানিমিয়া। আমি দেখেন যে হেমাটোলজিক্যাল ডিজিজগুলো একসাথে লিখছি, তারপর হচ্ছে এসএলই লুপাস একসাথে, অ্যাপিএস একসাথে একটা লিখছি। কার্ডিয়াক কজের মধ্যে কি আছে, এএসডি হতে পারে, মাইটাল স্টেনোসিস হতে পারে, প্যারোক্সিসমাল এফ। তাহলে হচ্ছে আমি এখানে এমএস কেন আনলাম, এমএস রাখতে হবে কারণ কি পেশেন্টের বলা আছে পালস ইরেগুলার রেগুলার, তারপর মানে মাইটাল স্টেনোসিস আপনাকে অবশ্যই রাখতে হবে, কারণ হচ্ছে এই পেশেন্টের এই মুহূর্তে এফ নাই কিন্তু প্যারোক্সিসমাল এফ আছে।
তাহলে হচ্ছে আপনাকে এটাও লিখে দিয়ে আসতে হবে যে এফ এর একটা মানে ইসকেমিক স্ট্রোকের একটা বড় কজ কিন্তু মাইট্রাল স্টেনোসিস। সো আপনাকে মাইট্রাল স্টেনোসিস বাদ দিলে কিন্তু চলবে না, পালস নর্মাল আছে দেখে। তারপর পেশেন্টের থ্রম্বোফিলিয়া, যে কোনো কারণে থ্রম্বোফিলিয়া থাকতে পারে, ওসিপি আসতে পারে, তারপর ড্রাগস হতে পারে, কোকাইন, অ্যাম্ফেটামিন, এই জিনিসগুলো পসিবল কজ, মানে এই জিনিসগুলো আমি কনসিডার করব। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন। ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন আমি যেটা আগের কোশ্চেনে বললাম যে পেশেন্টের রাইট সাইডের উইকনেস নিয়ে আসছে, তাহলে এটা আমি অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন, তারপরে হচ্ছে কি সার্কামস্টেন্সে ছিল। সাধারণত আমরা যখন স্ট্রোক নিয়ে আসি জিজ্ঞেস করি না পেশেন্ট ওই সময় কি করতেছিল, ওই সময় কি সে রেস্টে ছিল না অ্যাক্টিভিটির মধ্যে ছিল। যদি পেশেন্ট রেস্টে থাকে তাহলে আমরা ভাবি যে এটা ইসকেমিক স্ট্রোকের পক্ষে। আর পেশেন্টের ওই সময় যদি কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকে তাহলে ওই সময় হয়তো পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক হতে পারে। এর সাথে সাথে পেশেন্টের কোনো হেডেক ছিল কিনা, ভমিটিং ছিল কিনা, লস অফ কনসিয়াসনেস ছিল কিনা। যেহেতু আমি পেশেন্টের উইকনেস নিয়ে আসছি তাহলে হচ্ছে বাকি যে নিউরোলজিক্যাল সিমটম গুলো আছে ওইগুলোকে আমাকে ইভালুয়েট করতে হবে, যে হেডেক, ভমিটিং, লস অফ কনসিয়াসনেস, সিজার, সেন্সরি অ্যাবডর্মালিটি আছে কিনা, ভিশন প্রবলেম আছে কিনা, স্পিচ প্রবলেম আছে কিনা, সোয়ালিং প্রবলেম আছে কিনা। তাই না? স্ট্রোকে তো এই জিনিসগুলো সবারই হয়। তাহলে এই জিনিসগুলো সবগুলো আলাদা করে জিজ্ঞেস করতে হবে। বাউল অ্যান্ড ব্লাডার ডিস্টারবেন্স আছে কিনা এগুলো জিজ্ঞেস করতে হবে। এক্সামিনেশন আমরা কি কি করব? এক্সামিনেশন হচ্ছে আমরা দেখবো যে পেশেন্টের কোনো, আমি যেহেতু ইয়াং স্ট্রোক ভাবতেছি তাহলে বাটারফ্লাই র্যাশ আছে কিনা, ম্যালার র্যাশ আছে কিনা, তারপর অ্যালোপেশিয়া আছে কিনা, পেশেন্টের জিসিএস কত আছে, লেগিডেমা আছে কিনা, লুপাস নেফ্রাইটিস হলে তার ইয়ে থাকবে, লেগিডেমা থাকবে, অ্যানিমিয়া আছে কিনা, পলিসাইথেমিয়া আছে কিনা, পিআরভি পেশেন্টের পলিসাইথেমিয়া থাকবে, পিএনএইচ এর পেশেন্টের অ্যানিমিয়া থাকবে। তো এই জিনিসগুলা মাথায় রেখে লিখছি আর কি। ভাইটাল সাইনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট পালস, বিপি, পালসের রিদমটা খুবই ইম্পর্টেন্ট, ব্লাড প্রেশারটা ইম্পর্টেন্ট, রেসপিরেটরি টেম্পারেচার, ক্যারোটিড ব্রুই আছে কিনা খুবই ইম্পর্টেন্ট ইয়াং স্ট্রোকের ক্ষেত্রে। তারপর হচ্ছে প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে অবশ্যই আমাদের কোনো মারমার আছে কিনা, অবশ্যই মেইনলি এমএস এর মারমার আছে কিনা, এএসডির কোনো ইয়ে আছে কিনা। মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো জয়েন্ট সোলিং, জয়েন্ট ডিফর্মিটি, কোনো রেনোর্স আছে কিনা, ডিজিটাল ইসকেমিয়া, কোনো ফিচার্স আছে কিনা আমরা দেখবো। তাহলে এইগুলাই হচ্ছে আপনি যখন মানে ইয়ে করে লিখবেন তখন হচ্ছে একটু ডিটেলস করে লিখবেন। যে আপনি যখন কার্ডিওভাস্কুলার লিখবেন তখন হচ্ছে একটু ব্রড করে লিখলেন। তাহলে হচ্ছে আপনি মোটামুটি এক্সামিনেশনে 2 পেজ লিখলেই হবে, একটা জেনারেল এক্সামিনেশন, একটা হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা হচ্ছে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন যদি চাই তাহলে লিখবো, না হলে ওভারঅল লিখে দিব। ওভারঅল যদি লিখতে চাই তাহলে আমরা হচ্ছে সিবিসি থেকে শুরু করব। সিবিসিতে অ্যানিমিয়া দেখবো, পলিসাইথেমিয়া আছে কিনা দেখবো। অ্যানিমিয়া থাকবে হচ্ছে পিএনএইচ প্লাস হচ্ছে সিকল সেল অ্যানিমিয়াতে। তারপর হচ্ছে পলিসাইথেমিয়া থাকবে পিআরভিতে। থ্রম্বোসাইটোসিস থাকবে হচ্ছে মাইলোপ্রলিফারেটিভ সবগুলো ডিজিজে। এরপর পিবিএফ এ কোনো হেমোলাইসিস ফিচার্স আছে কিনা, ইএসআর সিআরপি থাকবে। সাধারণত ভাস্কুলাইটিস এসএল ইয়াপ আছে, ইএসআর সিআরপি বেশি থাকবে। তারপর ইসিজি করবো আমরা, চেস্ট এক্সরে করবো, ইকোকার্ডিওগ্রাম করবো, সাধারণত কার্ডিয়াক যে বিষয়গুলো আছে এগুলো দেখার জন্য। তাহলে এগুলো সবই মানে আমরা একটা লাইন করে করে লিখবো, তাহলে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন গুলো দেখতেও ভালো লাগবে, প্লাস ইও করতে হবে। তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনি যখন লিখবেন তখন হচ্ছে ইসিজিতে লিখতে পারেন যে এমএস হলে কি পাবো আমরা, পি পালমোনালি পাবো, পি মাইট্রালি পাবো, তারপর হচ্ছে পেশেন্টের এফ থাকতে পারে, হ্যাঁ, তারপর চেস্ট এক্সরে কার্ডিওমেগালি থাকতে পারে, ইকোকার্ডিওমেগা, সাধারণত ভালভুলার এমএস এর যে ফাইন্ডিংস থাকলে ওগুলো একটু অল্প অল্প করে লিখে দিতে পারবেন। তারপর থাইরয়েড ফাংশনটা দেখতে হবে, তারপরে অটোইমিউন প্রোফাইল, যে আমরা হচ্ছে এসএলইর জন্য কি কি দেখবো, এএনএ, অ্যান্টি ডিএসডিএনএ, অ্যান্টি কার্ডিওলিপিড অ্যান্টিবডি, অ্যান্টি ফসফোলিপিড। আমরা সাধারণত জানি যে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডিতে 3টা অ্যান্টিবডি পাওয়া যায়, একটা হচ্ছে অ্যান্টি কার্ডিওলিপিড অ্যান্টিবডি, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, আর লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, এই 3টা। এরপর আমরা ইএনএ প্রোফাইলটা করব। তারপরে যে কোনো ইয়াং স্ট্রোকে ডুপ্লেক্স স্টাডি অফ দ্য ক্যারোটিড ভেসেল করতেই হবে, করতেই হবে। তাহলে এটা অবশ্যই লিখবো আমরা। পিএনএইচ এর জন্য কি লিখলাম, তাহলে এখানে আমরা স্পেসিফিক করে আবার ডিজিজ স্পেসিফিক করে লিখে দিলাম। যেমন আগের স্লাইডে আমি লিখছিলাম যে এসএলইর জন্য আমি এসএলই কিংবা আপাসের জন্য এগুলা করলাম, আমি এগুলো হচ্ছে কার্ডিওলজির জন্য করলাম। আর এখানে হচ্ছে পিএনএইচ এর জন্য আমি কি লিখলাম, স্পেশালি আমি লিখেই দিচ্ছি যে আমি পিএনএইচ এর জন্য করতেছি, সিবিসি সাইটো ফ্লো সাইটোমেট্রি করলাম আমি। পিআরভির জন্য কি করব আমরা, পিআরভি এখানে আমি হাই পাবো হিমোগ্লোবিন, তারপরে হচ্ছে জ্যাক2 মিউটেশন লিখবো আমি।
আর এমআরআই অফ দ্য ব্রেন করবো কি কি জন্য? কারণ হচ্ছে আমি মাল্টিপল স্ক্লেরোসিস এবং ইকসল এক্সক্লুড করতে চাই। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ লিখবো এবং ডিজিজ স্পেসিফিক করে লিখবো, তাহলে হবে কি স্যারের বোঝা অনেক সহজ হবে। আর একটা পয়েন্ট আমি বাদ দিচ্ছি, সেটা হচ্ছে থম্বোফিলিয়া স্ক্রিনিং করব, যে প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথম্বিন 3, ফ্যাক্টর 5 লেডেন মিউটেশন, যেটা ওই টেস্টগুলো লিখে দিতে হবে, কারণ এটা যেহেতু ইয়াং স্ট্রোক ডিল করতেছি আমি। তারপর হল্টার মনিটরিং লাগতে পারে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু অ্যাড অন করতে হবে। তাহলে এইভাবে আপনি যখন লিখবেন তখন স্যার মোটামুটি বুঝবে যে আপনি অর্গানাইজড, আপনার মাথার প্ল্যান অফ থিঙ্কিং খুব মানে গোছানো। আপনি জাস্ট হ্যাপাজার্ডলি লিখতেছেন না, আপনি এই চিন্তাকরণগুলো ভেবে ভেবেই লিখতেছেন। তাহলে আপনি দেখবেন যে অল্প লিখলেও তখন ভালো মার্কস দিয়ে দিবে আপনাকে। আর যদি আপনার লেখা একটু অগোছালো থাকে, মানে ইনফরমেশন দিচ্ছেন কিন্তু গোছানো না, তখন হবে কি স্যাররা একটু বিরক্ত হয়, তখন ওই যে 2+ থেকে 1+-এ চলে যায় মার্ক। ম্যানেজমেন্ট অফ স্ট্রোক আমরা কি করব? সাধারণত আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করব, যে এনআইএস এস স্কোর যে করে থ্রম্বোলাইসিস করার প্ল্যান করতে হবে অবশ্যই। যদি কোনো মিট দ্য ক্রাইটেরিয়া, টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভিটর দিয়ে, তারপরে স্ট্রোকেশন এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন আমরা ম্যানেজ করব। তাহলে আপনি যখন এখানে কিন্তু লেখা আছে একটা পেশেন্ট 2 দিন পরে আসছে, তারপরেও কিন্তু আপনাকে এই জিনিসগুলো লিখতে হবে। আপনি যখন ম্যানেজমেন্ট অফ স্ট্রোক লিখবেন তখন কিন্তু ওভারঅল আপনি স্ট্রোকের ম্যানেজমেন্টই লিখবেন, যে আপনি আহ, যদি থ্রম্বোলাইসিস অপশনটা লিখবেন, তারপর এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন লিখবেন, তারপর রিস্ক অ্যাসেসমেন্ট বাই যে এই স্কোর দিয়ে আমরা করি, তারপর লোডিং ডোজ অ্যাসপিরিন প্রপিটোকল দিব, ডুয়াল অ্যান্টিপ্লেট সাধারণত 21 দিন দিতে হয়, ফলোড বাই অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রাল লাইফ লং। অ্যাটোভাস্টেটিন দিব আমরা, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম হলে লাইফ লং ড্রাগ দিব, হ্যাঁ, রিভারক্সাবান, এফিক্সাবান, এরকম নামগুলো একটু উল্লেখ করে দিতে হবে। শুধু ড্রাগ না লিখে আপনি যে রিভারক্সাবানের নাম জানেন, এটা তো স্যার জানে না, তাহলে স্পেশালি এই জিনিসগুলো এভাবে লিখে দিতে হবে। তারপর কেয়ার অফ দ্য ওরাল ক্যাভিটি, আই, ব্লাডার, তারপর ডিভিটি প্রোফাইলাইসিস, এইগুলো আমরা জেনারেল ম্যানেজমেন্টে আমরা যেগুলো দিই সেগুলো লিখে দিব। তো এগুলো আর একটু আহ, জায়গা দিয়ে দিয়ে যখন লিখবেন তখন দেখবেন 2-3 পাতা এমনি হয়ে গেছে, তখন আপনার মার্কস ভালো মানে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা নিয়ে কেউ কিছু বলতে চান? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। এফসিপিএস এ যখন আপনি মানে পরীক্ষা পাশ করতে যাবেন তখন কিন্তু আপনাকে ওপেন হইতে হবে, কথা বলা মানে কথা বলার ব্যাপারে জড়তা থেকে বের হয়ে আসতে হবে। আর অনলাইনে তো আহ, মানে ইন্টারেক্টিভ হওয়ার খুব দরকার আসলে, কারণ কথা যে যত বেশি বলতে পারবে ততই না পাশ করা, কারণ ঘুরে ফিরে দিন শেষে আপনাকে ভাইবা দিয়ে, শর্ট কেস লং কেস দিয়ে পাশ করে বেরোতে হবে। আপনাকে একটু এক্সট্রোভার্ট টাইপের হতে হবে। এক্সট্রোভার্ট না হলেও কথা বলার যে জড়তা থেকে বের হয়ে আসতে হবে। আপনি অনলাইনে, অফলাইনে সব জায়গাতেই কথা বলবেন। সাইলেন্ট মোডে থেকে কিন্তু এফসিপিএস পাশ করে বের হয়ে আসা কঠিন। সো আপনাকে সব জায়গাতে ইন্টারাক্টিভ হতে হবে, যে যত বেশি ইন্টারাক্টিভ থাকবে, যে যত বেশি কথা বলার অভ্যাসগুলো করবে, তার তত বেশি পাস করার সম্ভাবনা বাড়তে থাকবে। আর অবশ্যই আপনারা পার্টনারের সাথে পড়বেন, পার্টনারের সাথে না পড়লে পাস করা খুবই কঠিন। একা একা পড়লে দেখবেন যে আপনি সারা সকাল বসে আছেন, কি যে পড়লেন, 2টার সময় ভাবতেছেন আমি কি পড়লাম সকাল থেকে, তখন দেখবেন যে খুব বেশি আউটপুট আসতেছে না। তাহলে কিছুক্ষণ পর পর অ্যানালাইসিস করলাম যে আজকে আমি এই 2-3 ঘন্টায় কি পড়লাম, 3 ঘন্টা থেকে আমি কি শিখলাম। তাই না? এভাবে স্পেসিফিক করে পার্টনারের সাথে পড়লে হবে কি, যে আপনার আউটপুট কিছুক্ষণ পর পর এই ওকে কোশ্চেন ধরা, ওই কোশ্চেনটা জিজ্ঞেস করা, এটার সাথে ওইটার অ্যানালাইসিস করা, এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। ভাইয়া এই কোশ্চেনটাতে আপনি শুরুতে তো অনেকগুলাই ডিডি লিখলেন, হ্যাঁ, তারপর মানে শুরু ডিসকাশনটা অনেক, কিন্তু ম্যানেজমেন্ট শুধু স্ট্রোক আর এপিএস, মানে এই যে ইকসল ম্যানেজমেন্ট, অথবা যে পেশেন্টের যদি পিআরভি হয়, অথবা যদি আপনি বললেন যে পিএনএইচ, ওগুলা টাচ হুম। করা লাগবে না ম্যানেজমেন্টে? না আমি তো আসলে এটা তো স্ট্রোকই আমি আসলে মানে ডিল করতেছি, তাই না?
তো সেই ক্ষেত্রে ওইটা আপনার প্লাস মাইনাস, ওটা তো সব এক লাইনের ব্যাপার, তাই না? ওটা আপনি যদি চান লিখে দিতে পারেন, এটা তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? আপনি জাস্ট এক লাইনে লিখলেন পিআরপি থাকলে আমি এই দিব, আমি কি অ্যাসপিরিন দিলাম আর হচ্ছে ভেনিসেকশন করলাম, হুম। যে এক দুই লাইনের মধ্যে কিছু দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো ক্ষতি নাই, বরঞ্চ এটা আপনার ভ্যালু অ্যাড করবে। আমি জাস্ট স্ট্রোকের কথা বলছি আর এপিএস এর কথা লিখছি। তো আপনি চাইলে ওই পিআরভি আর সম্পর্কীয় যে ম্যানেজমেন্ট গুলো সেগুলো এক লাইনে যোগ করে দিতে পারবেন, এটা আপনার প্লাস পয়েন্ট হিসেবেই মানে যোগ হবে। স্ট্রোকের ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ওভারঅল কি, আমরা যে প্রথমত এবিসি ম্যানেজমেন্ট করব, লোডিং ডোজ দিব, থ্রম্বোলাইসিস সম্ভব কিনা, থ্রম্বোলাইসিস করব আমরা, থ্রম্বেক্টমির কোনো আছে কিনা, তারপরে হচ্ছে পেশেন্টের যে অ্যাসপিরিন প্রপিটোরিয়াল লিপিড আর আন্ডারলাইং কজ, আর কিছু হচ্ছে পেশেন্টের বাউল কেয়ার বা ব্লাডার কেয়ার, তারপর নিউট্রিশন ম্যানেজমেন্ট, হাইড্রেশন, গ্লুকোজ ম্যানেজমেন্ট, এগুলো তো আমরা জানি যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এগুলো আমরা জাস্ট একটা জায়গাতে লিখবো স্পেসিফিক এবং হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তাহলে আমরা নেক্সট যে কোশ্চেনটা লিখছি, এই কোশ্চেনটা হচ্ছে 60-year-old ম্যান প্রেজেন্টেড টু দ্য আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। তাহলে আপনি দেখলেন যে এক একটা কিন্তু একটা ইমার্জেন্সি দিচ্ছে, এক একটা হচ্ছে এমনি জাস্ট ক্রনিক সিনারিও দিচ্ছে। এটা যেমন হচ্ছে একটা ক্রনিক সিনারিও দিচ্ছে যে পেশেন্ট কিন্তু আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আসছে, কাশি এবং শর্ট ডিসনিয়া ফর লাস্ট 2 year, হুইচ বিকাম ওরসেন রিসেন্টলি, শর্টনেস অফ ব্রেথ। আচ্ছা, রিসেন্টলি তার শর্ট ডিসনিয়াটা বেড়ে গেছে, 2 বছর ধরে তার কাশি এবং ডিসনিয়া ছিল। কফ বলতেছে কফ ইজ প্রোডাক্টিভ অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ মিউকয়েড স্পুটাম আছে তার, কোনো হেমোটাইসিস নাই, চেস্ট পেইন নাই, লেগ সুয়েলিং নাই। এই তিনটা কথা দিয়ে বলে দিল যে এটা সিএ লাং না, এটা টিবি না। তার লেগ সোয়েলিং মানে কল্পনামণ্ডলী নাই, চেস্ট পেইন মানে হচ্ছে তার কোনো ওই ধরনের নিউমোনিয়া না, কিংবা তার কোনো হচ্ছে সিএ লাঙে যে রিব মেটাস্টেসিস হয় সেগুলোও না। তাহলে মানে এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু বলে দিল। আর কি হলো, পেশেন্ট হচ্ছে 40 প্যাক্স মেয়ের স্মোকিং করে সে, টেম্পারেচার হচ্ছে 37, মানে টেম্পারেচার অলমোস্ট নর্মাল, ব্লাড প্রেশার নর্মাল, রেসপিরেটরি রেট হচ্ছে 20। এক্সরে কি বলতেছে, ব্রঙ্কোভালুকে মাসপিন উইদিন ড্রাইভ, মানে সিওপিডি তে যেটা থাকে সেটাই বলে দিয়েছে, কোনো কনসোলিডেশন ক্যাভিটেশন এগুলো কিছু নাই, টিবি নাই, সেটা সিএ লাং নাই। এখন বলছে যে আপনি কি কি ইনফরমেশন নিবেন ফর ফার্দার ইভ্যালুয়েশন, কি কি ইনভেস্টিগেশন করবেন, কমপ্লিকেশন কি হবে, কিভাবে ম্যানেজ করবেন, এগুলো তো জানি। আমাদের লং কোশ্চেনের মেইন চ্যালেঞ্জ হচ্ছে এই সিনারিওটা বোঝা, যে প্রতিটা আমি যেভাবে বললাম যে প্রথমে 60 ইয়ার, তারপরে হচ্ছে ওল্ড ম্যান, তাহলে একটা ছেলে মানুষ কোথায় আসছে, আউট পেশেন্ট ডিপার্টমেন্টে, মানে হচ্ছে এটা একটা স্টেবল কেস। তাহলে কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে 2 বছর ধরে রিসেন্টলি বাড়ছে। কাশির পরিমাণটা এভাবে যখন আপনি প্রতিটা জিনিস অ্যানালাইসিস করতে করতে আগাবেন, তখন দেখবেন যে আপনি একটা না একটা ডায়াগনোসিস ধরে ফেলতে পারবেন। এবং ডায়াগনোসিস করতে আপনি একটু সময় নেন, আপনার লেখা কিন্তু খুব বেশি না, লেখা খুব অল্প, আপনার অ্যাটেন্টিভলি পড়া এবং হচ্ছে সেটার একটা ডায়াগনোসিস ডিফারেন্সিয়াল বের করাটাই মেইন চ্যালেঞ্জ। আমরা যখন এবার পরীক্ষা দিচ্ছিলাম, আমাদের এক স্যার বলছে, "এই তোমরা এত কি লেখো, কি এত লেখার এত কিছু আছে না, লিখতে তো 2 ঘন্টা সময় লাগবে মাত্র, 1 ঘন্টা ধরে ভাববা, 2 ঘন্টা লিখবা, এত লেখার কিছু নাই।" তারপরে হচ্ছে এক্সট্রা শিটের ব্যাপারেও অনেকের কোয়ারি থাকে যে এক্সট্রা শিট লাগবে কি লাগবে না। আমার তো কখনো এক্সট্রা শিট লাগে নাই, আমি এমসিপিএস পাস করছি তখনও এক্সট্রা শিট লাগে নাই, এফসিপিএস পাস করলাম তখনও লাগে নাই। তো এক্সট্রা শিটের সাথে আসলে পাস করার কোনো সম্পর্ক নাই। এমআরসিপিতে তো আসলে আমাদের লিখতে হয় না, এটা জানি না। তাহলে মোটামুটি আপনি লং কেস সাধারণত 12 পেজ মিনিমাম, অনেকে 15 পেজ লিখতে পারেন, অসুবিধা নেই। তাহলে এক্সট্রা পেজ আসলে লাগে না, আপনি যদি গোছায় লেখেন এবং অর্গানাইজ ভাবে লিখেন তাহলে দেখবেন যে এক্সট্রা পেজ লাগবে না। ঠিক আছে, এটা আমরা তাহলে সিওপিডি ছিল এটা। সিওপিডি আমরা কিভাবে, তাহলে ক্লিনিক্যাল ক্লুটা কিন্তু অবশ্যই লিখতে হবে, সবসময় লিখবেন আপনি, ক্লিনিক্যাল ক্লু ছাড়া কিন্তু কোশ্চেন শুরু করেন না। ক্লিনিক্যাল ক্লু মানে হচ্ছে আপনি যে অর্গানাইজড সেটার একটা প্রমাণ। তাহলে হচ্ছে এল্ডারলি মেল আসছে, কফ, শর্টনেস অফ ব্রেথ নিয়ে, স্মোকিং, 40 প্যাক্স, মোস্ট লাইকলি ডায়াগনোসিস লিখবেন যে অ্যাকিউট রিজার্ভেশন অফ সিওপিডি।
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? এক্সারবেশন অফ ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে, ক্রনিক হার্ট ফেলিয়ার হতে পারে। তাহলে এটা ডিফারেন্সিয়াল আপনি লিখলেন, মানে লেখার জন্য লিখলেন, মানে কখনো একটা ডিজিজে আমরা থাকবো না। মানে একটা ডায়াগনোসিস আসলে মেডিসিনে একটা ডায়াগনোসিস কখনো হয় না। আমি তো লিখছি যে মোস্ট লাইকলি ডায়াগনোসিস অ্যাকিউটাইজেশন অফ সিওপিডি। সাথে ডিফারেন্সিয়াল আমি যেহেতু পেশেন্টের কাশি আছে, ব্রঙ্কিটিস হতে পারে, জাস্ট লিখলাম। হার্ট ফেলিয়ার হতে পারে। এগুলো আসলে আমার পয়েন্টের এগেনস্টে নাই, কিন্তু ডিফারেন্সিয়ালের জন্য লিখছি আমি। এটাতে স্যাররা মাইন্ড করবে না। তাহলে আবার সেরকম আমরা ক্লিনিক্যাল ইনফরমেশন আমরা সিমটম ইভ্যালুয়েশন করব, অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন, কাশি কখন বেশি কখন কম, কাশির সাথে শর্টনেস অফ ব্রেথের সাথে অবশ্যই অর্থোপনিয়া অ্যান্ড পিএনডিটা অবশ্যই লিখতে হবে। সাথে পেশেন্টের চেস্ট পেইন ছিল কিনা, প্যালপিটেশন ছিল কিনা, লস অফ কনসাসনেস ছিল কিনা, এই জিনিসগুলো লিখতে হবে। শর্টনেস অফ ব্রেথের সাথে এগুলো সম্পর্ক কি? কারণ পেশেন্টের এইটার সাথে হচ্ছে পেশেন্টের কোনো অ্যারিথমিয়া আছে কিনা, এটা একটা সম্পর্ক আছে। তারপর হচ্ছে কাশির ইভালুয়েশন লিখবো, অনসেট, ডিউরেশন, অ্যামাউন্ট, কত কি পরিমাণ অ্যামাউন্ট হয়। আমরা তো এখানে দিয়ে দিচ্ছে যদি অ্যামাউন্টটা ইয়ে হয়, মানে মিউকয়েড স্পুটাম হয়, এটা হচ্ছে ইয়ের পক্ষে, সিওপিডির পক্ষে। যদি প্রফিউজ পুরুলেন্ট স্পুটাম হয় তাহলে ব্রঙ্কিয়াইটিসের পক্ষে। যদি হচ্ছে পিঙ্ক প্রদি হয় তাহলে হচ্ছে এলভিএফ এর পক্ষে। ডায়াগোনাল ভ্যারিয়েশন আছে কিনা, ডায়াগোনাল ভ্যারিয়েশন সাধারণত সিওপিডিতে আর্লি মর্নিং এ বেশি হয়। হেমোপ্টাইসিস আছে কিনা, তাহলে এই পয়েন্টগুলো আমরা লিখে দিব। ফর এক্সক্লুডিং টিবি, টিবি এক্সক্লুডের জন্য আমরা সরাসরি লিখবো এইভাবে যে টিবি ফিভার আছে কিনা, এভিডেন্স অফ টেম্পারেচার আছে কিনা, নাইট সুইচ আছে কিনা, কন্টাক্ট উইথ টিউবারকুলোসিস পেশেন্ট আছে কিনা। ব্রঙ্কিওটাইটিসের জন্য আমরা লিখবো যে প্রিভিয়াস টিবি ছিল কিনা, চাইল্ডহুড ইনফেকশন ছিল কিনা, যে নিউমোনিয়া, পিঙ্ক কফ এগুলো ছিল কিনা, রিকারেন্ট সাপোর্টিভ নিউমোনিয়া ছিল কিনা, সিএ লাং আমি ভাবছি কিনা। এটা তো ডেফিনেটলি একটা সিওপি, একটা 60 ইয়ার মেল আসছে যে কাশি শ্বাসকষ্ট নিয়ে, আমি আমার জাজমেন্টের মধ্যে সিএ লাং ছিল কিনা অবশ্যই কিন্তু স্যাররা মাথায় রাখবে। তাহলে হচ্ছে সিএ লাং এর জন্য আমি ওয়েট লস, ভয়েস চেঞ্জ, সোয়ালিং ডিফিকাল্টি, ফেসিয়াং সোয়েলিং, লেগ সোয়েলিং এগুলো অবশ্যই জিজ্ঞেস করে মানে লিখতে হবে। আপনি যে চিন্তা করছেন এটা স্যারকে জানাইতে হবে। ফার্স্ট মেডিকেল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি এগুলো জাস্ট লিখলেন ফরম্যাটের জন্য। স্মোকিং হিস্ট্রি তো অবশ্যই লিখতে হবে যে 40 প্যাক স্মোকার, ভ্যাকসিনেশন হিস্ট্রি আছে কিনা। সিওপিডি পেশেন্টের ভ্যাকসিনেশন হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। সাইনের মধ্যে আপনি কি কি দেখবেন? পেশেন্টের ইল লুকিং, ডিসনিক, সাইনোস, পার্সলি ব্রিদিং, ইন্টারকোস্টাল রিসেশন, চেস্ট ইনড্রয়িং, যেগুলো সাধারণত আমরা সিওপিডি রোগীর আমরা যেগুলো দেখে থাকি। পেশেন্টের অ্যানিমিয়াও থাকতে পারে, পলিসাইথেমিয়াও থাকতে পারে। এই পেশেন্টের সম্ভবত অ্যানিমিয়া ছিল। ক্লাবিং আছে কিনা অবশ্যই দেখতে হবে, লেগিটেমের আছে কিনা দেখতে হবে, জেভিপি আছে কিনা দেখতে হবে, ফ্ল্যাপিং ট্রেমর আছে কিনা দেখতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে পেশেন্টের ফিচার্স অফ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, এগুলো সাধারণত বাউন্ডিং পেরিফেরাল পালস, তারপর হচ্ছে ওয়ার্ম পেরিফেরিয়া, এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে ভাইটালসের মধ্যে ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, ফিভার আছে কিনা এগুলো দেখবো আমরা। এরপরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি মধ্যে আমরা দেখবো যে ব্যারেল শেপ চেস্ট, ক্রিকয়েড নজ ডিস্টেন্সটা কমে গেছে, ট্যাকিপনিয়া আছে, পারকাশনটা সাধারণত হাইপার রেজোনেন্ট হবে, অসকালটেশনে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন থাকবে, হুইজ থাকবে, কনসোলিডেশন অনেক সময় থাকতে পারে, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা লিখে দিয়ে আসবো। ইনভেস্টিগেশন গুলো কি করবো আমরা? সিপিসিতে ইউজুয়ালি আমরা পলিসাইথেমিয়া আশা করবো। আর ইনফেকশন হলে ডাব্লিউসি কাউন্ট বাড়বে, ইএসআরটা অবশ্যই দেখবো আমরা। চেস্ট এক্সরেতে আমরা সিওপিডি এর যে 5টা ফাইন্ডিংস থাকে সেটা আমরা লিখে দিয়ে আসবো, যে হাইপার ইনফ্লেটেড, হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড, লো ফ্ল্যাট ডায়াফ্রাম, টিউবুলার হার্ট, এই জিনিসগুলো আমরা লিখবো। স্পুটাম এক্সামিনেশনটা তো খুবই ইম্পর্টেন্ট, স্পুটাম এক্সামিনেশন করব আমরা, সিএস করব, জিন এক্সপার্ট করব। তারপরে হচ্ছে স্পাইরোমেট্রি করব উইথ রিভার্সিবিলিটি টেস্ট। এটা এই কথাটা লেখা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা যে ইরিভার্সিবল এটা আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে হচ্ছে সিওপিডি পেশেন্টের এপিজিটা খুবই ইম্পর্টেন্ট। তার এই মুহূর্তে পিএইচ আছে কিনা, এটা কেন লিখছি আমি, যে ডিটারমাইন দ্য মোড অফ ট্রিটমেন্ট, হ্যাঁ। এই কথাটা আমরা অ্যাড অন করে দিব, যে প্রতিটা জিনিস যত আপনি স্পেসিফিক ভাবে মেসেজ দিতে পারবেন স্যারদের যে আপনি কেন করতেছেন, তাহলে স্যাররা বুঝবে যে হ্যাঁ ও মানে জেনেই লিখছে যে এই জিনিসটা এপিজি দিয়েই তো আমরা সিদ্ধান্ত নেই। ইকোতে কি থাকবে, ইসিজি কি থাকবে, ইসিজিতে সাধারণত পোর প্রোগ্রেশন থাকে, তারপর হচ্ছে পি পালমোনারি থাকে। তারপরে ইকোতে কি থাকে, ইকোতে সাধারণত পালমোনারি হাইপারটেনশনটা আমরা দেখি। আর হচ্ছে হ্যাঁ এই দুইটাই মোটামুটি।
সিটি স্ক্যান অফ দ্য চেস্ট বা এইচএসসিটি অফ দ্য চেস্ট, সাধারণত ব্রঙ্কিয়েক্টাসিস যদি সাসপেক্ট করি আমরা, তাহলে হচ্ছে এইচএসসিটি করবো, আর নর্মাল হলে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করবো। ট্রিটমেন্ট তো আমরা জানি, সিওপিডি ট্রিটমেন্ট তো সবাই জানে, কিছুই না, নেবুলাইজেশন, অক্সিজেন দিলাম, লো ডোজ স্টেরয়েড দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম। যদি স্পুটামটা বুরুলেন্ট হয়, এনআইভি কখন দিব? যখন পিএইচ 7.3 এর নিচে থাকবে, তখন আমরা হচ্ছে ইয়ে দিব আমরা এনআইভি। আর এলটিওটি আমরা দিব। এলটিওটির যদি সময় থাকে তাহলে এলটিওটির ওই যে ইন্ডিকেশন গুলো আছে ওইগুলা অবশ্যই লিখে দিয়ে আসবেন। মানে আপনি ঘুরে ফিরে যত ইনফরমেশন দিতে পারবেন, ভাববেন যে আপনি ম্যাচিউর, সেটা স্যার বুঝলো। অনেক সময় চাচ্ছে না, তারপর আপনি দিয়ে আসবেন। কারণ আপনি সময়ের মধ্যে যদি মনে করেন যে আপনার সময় আছে, আপনি তো সব প্রতিটা অ্যান্সার মানে ইয়ে করেই লিখবেন যে 45 45 45, আপনি দেখতেছেন যে আপনার সময় আছে, তাই জিনিসগুলো অ্যাড করে দিয়ে আসেন। অ্যাড করে দিলে ভাববেন যে আপনি ম্যাচুরিটির পরিচয় দিয়ে আসতেছেন। সবগুলোতেই ডায়াগনোসিস লিখবেন, ডায়াগনোসিস লেখাটা খুবই ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়াল লেখাটা খুবই ইম্পর্টেন্ট। আর ম্যানেজমেন্টটা অবশ্যই হচ্ছে আসলে নন সবসময় দুই ভাগে ভাগ করে লেখা উচিত, নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল। তাহলে আমি পরের স্লাইডে লিখছি আসলে নন ফার্মাকোলজিক্যাল, আসলে নন ফার্মাকোটা আগে লেখা উচিত। যেমন হচ্ছে স্মোকিং সেশন, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, নিউট্রিশন, ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের নামগুলো লিখে দিব আমরা। পালমোনারি রিহ্যাবিলিটেশন থেরাপিটা অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে ফার্মাকোলজিক্যাল। ম্যানেজমেন্ট গুলো গুছায় গুলো লিখবেন, পেশেন্ট এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং, স্মোকিং সেশন, ভ্যাকসিনেশন, পালমোনারি রিহ্যাবিলিটেশন থেরাপি, এগুলো সব সুন্দর করে লিখবেন, দেখবেন ভালো মার্কস দিবে ছাড়া। আচ্ছা, আবার হচ্ছে আবার টাইমিং নিয়ে কিছু কথা বলি। প্রথমের দিকে অনেকে থাকে না। তাহলে পরীক্ষার সময়কে 4 ভাগে ভাগ করে নিব আমরা। একটা হচ্ছে 9টা থেকে 9টা 45 একটা সময়, 9টা 45 থেকে 10:30 একটা সময়, 10:30 থেকে 11:15 একটা একটা স্লট, 11:15 থেকে 12টা একটা স্লট। তাহলে প্রতিটা প্রশ্ন দেখবেন, আর আপনি ঘড়ি করে দেখে মেনটেন করে দেখতে পারতেছেন কিনা। যদি মনে করেন আপনি সময় থেকে পিছায় আছেন, তাহলে লেখা সংক্ষেপ করে ফেলেন। ঠিক আছে? আপনি তাহলে যেখানে বেশি বেশি লিখতেছিলেন, সেখানে মনে করেন যে এখানে আমার খুব বেশি লেখার সময় নেই, স্পেসিফিক কথাবার্তা বলে প্রশ্নটা শেষ করে ফেলেন। মানে কোনো সময় আপনি সময়ের পিছনে থাকা যাবে না। লং কেসের ফরম্যাটটা আরেকবার বলছি, যে প্রথমে আগে ডায়াগনোসিস লেখেন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লেখেন, ক্লিনিক্যাল ইনফরমেশন। ক্লিনিক্যাল ইনফরমেশনে আমি আবার লিখছি যে সিমটমগুলো অ্যানালাইসিস করেন। পেইন যদি থাকে, সক্রেটিস ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, যে সাইট কেমন, অনসেটটা কেমন, ক্যারেক্টারটা কেমন, রেডিয়েশন আছে কিনা, শর্টনেস অফ ব্রেথ যদি থাকে তাহলে এক্সারশনাল কিনা, এমএমআরসি গ্রেড করেন। তারপরে হচ্ছে পিএনডি অর্থোপনি আছে কিনা লেখেন। তাহলে ডায়াগনোসিস লেখেন, এরপরে হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লেখেন। কোমরবিডিটিস, পাস্ট মেডিকেল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি, স্মোকিং, অ্যালকোহল, ফিজিক্যাল এক্সামিনেশন। মোটামুটি এই ফরম্যাট ফলো করলে আশা করা যায় এই হয়ে যাবে। আর ইনভেস্টিগেশনটা হচ্ছে সিবিসি থেকে শুরু করাই ভালো। সিবিসিতে আমরা হিমোগ্লোবিন নিয়ে লিখবো, ডাব্লিউবিসি কাউন্ট নিয়ে লিখবো, প্ল্যাটলেট কাউন্ট নিয়ে লিখবো, ইসিনোফিল কাউন্ট নিয়ে লিখবো, ইএসআর নিয়ে লিখবো। এক একটা ক্ষেত্রে এক একটা ইম্পর্টেন্ট। যেমন ইজিপি এর ক্ষেত্রে কিংবা রেনোপালমোনারি সিনড্রোমের ক্ষেত্রে হিমোগ্লোবিন কম থাকবে, ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল থাকতে পারে, প্লাটলেট নর্মাল থাকতে পারে, ইউসিনোফিল কাউন্ট বেশি থাকবে, ইএসআর বেশি থাকবে। পিবিএফটা অনেক সময় অনেক ডিজিজে স্পেসিফিক থাকে, চেস্ট এক্সরে লিখবেন। তারপরে হচ্ছে ইয়েটা লিখবেন, সিরাম ক্রিয়েটিনিন। এগুলো হচ্ছে একটা লাইন, যে একটা প্যাটার্ন, মানে রেনাল ফাংশন, সেরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, ইউরিনারি, তারপরে স্পুটাম, ইউরিনারি, আর কালচারগুলো সব একসাথে। তাহলে আমি এই ফরম্যাটটা ফলো করি, যে প্রথমে সিবিসি, পিভিএফ এইটা, তারপরে হার্ট এবং লাংস, ইসিজি, চেস্ট এক্সরে, তারপরে হচ্ছে রেনাল ফাংশন। রেনাল ফাংশনের মধ্যে 3টা করে, সেরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, ইউরিনারি, তারপরে হচ্ছে স্পুটাম করলাম। এরপরে হচ্ছে 3টা কালচার, ব্লাড কালচার, ইউরিন কালচার, সিএসএফ কালচার, এটা এমটি। আর যদি পেশেন্ট আনকনশাস থাকে সেক্ষেত্রে আপনি ব্রেন ইমেজিং করবেন। এই হচ্ছে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনের মোটামুটি একটা ফরম্যাট। এটার একটা মানে নেমোনিক আছে কি যেন, সিটি
কি যেন কিউবিক সিটি না কি আলা, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়তেছে না। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আগাই। সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন হচ্ছে অ্যাকর্ডিং টু আপনার যে ডিডি আছে সেই অনুযায়ী লিখবেন। যেমন যদি উইলসন ডিজিজ থাকলে তাহলে আপনি সেলুলোপ্লাজমিন লেখেন, সেরাম কপার লেখেন, ইউরিনারি কপার লেখেন, পেনিসিলামাইন চ্যালেঞ্জ টেস্ট লেখেন। যদি আপনার পিএনএইচ থাকে তাহলে হচ্ছে ফ্লোসাইটোমেট্রি লেখেন, জ্যাক2 মিউটেশন লেখেন। তাহলে সেকেন্ড লাইন ইনভেস্টিগেশনটা হচ্ছে মানে অ্যাডভান্স ইনভেস্টিগেশন ওই ডিজিজ স্পেসিফিক এবং ওই ডিডি স্পেসিফিক। এরপরে হচ্ছে আমরা একটি শর্ট কোশ্চেন নিয়ে কথা বলি। শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনটা আসলে খুব বেশি লেখার নাই, এটা কিন্তু মাত্র 2 পেজের মধ্যে আপনারা লিখবেন। এখানে মেইনলি ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কোশ্চেনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। A 32 years old woman with 37-week pregnancy or gestation present with abdominal pain and vomiting for 2 days. On examination, she is drowsy, mildly icteric, edema 1+. On investigation, her blood glucose 3.8, ALT 220, AST 200. All hepatotrophic virus are negative. Mention 6 features to reach the diagnosis and how we will manage the patient. তাই না? তাহলে হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার তাহলে এইটা যেটা বলতেছে যে এটা নিয়ে আমাদের যেটা কনফিউশন হয় যে প্রেগনেন্সি রিলেটেড সাধারণত 3টা সিনারিও আসে। একটা হচ্ছে আপনার এক্লামশিয়া কিংবা প্রি এক্লামশিয়া, একটা হচ্ছে হেল্প সিনড্রোম, একটা হচ্ছে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ দ্য প্রেগন্যান্সি। তো প্রিক্লাম হেল্প সিনড্রোম এবং ফ্যাটি লিভার অফ দ্য প্রেগন্যান্সি নিয়ে একটু ঝামেলা হয়, কারণ জিনিসগুলো খুবই ওভারল্যাপিং। আরেকটা সিনারিও আসে যে বার্চিয়ারি সিনড্রোম, প্রেগন্যান্সির সাথে বার্চিয়ারি সিনড্রোম। তো প্রেগন্যান্সির সাথে বার্চিয়ারি সিনড্রোম বোঝার একটাই ওয়ে, প্রেগন্যান্সিতে যদি পেশেন্টের অ্যাসাইটিস থাকে তাহলে এটা বার্চিয়ারি সিনড্রোম এবং অ্যাবডোমিনাল পেইন থাকে। আর এইটা যেটা বলতেছে পেশেন্টের কি আছে, পেটে ব্যথা এবং হচ্ছে ভমিটিং নিয়ে আসছে, সাথে পেশেন্ট অ্যানিমিক না ইকটেরিক, সে মানে জন্ডিস আছে, এডিমা 1+। ব্লাড প্রেশার কিন্তু কিছু বলে নাই, যেখানে ব্লাড প্রেশার কিছু বলে নাই এর মানে হচ্ছে এটা প্রিএক্লাম্পসিয়া না, এটা হেল্প না। এটা হচ্ছে একটা আইডেন্টিফাইং পয়েন্ট। যেখানে ব্লাড প্রেশার বলা নাই সেটা ধরে নেওয়া যায় এটা হেল্পের, হেল্প এক্লাম্পসিয়া প্রিএক্লাম্পসিয়া ওই স্পেকট্রাম না, এটা ডিফারেন্ট স্পেকট্রাম। আর আপনি জানেন যে ইসে অনেকগুলো থাকে, ফ্যাটি লিভার প্রেগন্যান্সি অনেকগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থাকে, অনেকগুলো ইনভেস্টিগেশন দিয়ে আমরা ওটা কনফার্ম করি। সেই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো ইনভেস্টিগেশন দিয়ে দেবে। তাহলে হচ্ছে আমি এখানে লিখছি, দেখেন যে প্রেগন্যান্সি রিলেটেড সিনারিও গুলো হচ্ছে প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, হেল্প সিনড্রোম। তারপরে হচ্ছে এগুলোতে কি থাকে, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন থাকবে, পেশেন্টের লেগ ইডেমা থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে। আর অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সিতে কি থাকে, পেশেন্টের নৌশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, জন্ডিস এগুলো থাকে। আচ্ছা, আরেকটা কি ছিল, হাউ ডাজ এ অ্যাডাল্ট পলিসিস্টিক ডিজিজ প্রেজেন্ট, এটাও একটা মানে শর্ট কোশ্চেন ছিল। তো এটা তো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন যে এডিপিকেডি। তাহলে এডিপিকেডি যদিও বলে দিচ্ছে তখন তারপরেও আপনি কি লিখবেন যে ADPKD is the autosomal dominant kidney disease caused by mutation in the PKD1 and PKD2, formation of the cysts in the kidney। তাই না? আপনি যখন এভাবে লিখবেন তখন ব্যাপারগুলোকে দেখতে সুন্দর লাগবে, যে আপনি 2টা লাইনে এই কথাগুলো অ্যাড অন করে দিলেন। আমরা অনেক সময় কৃপণতা করি, মানে জানি যেটা সেটা লিখতে চাই না, যেটা দেয়াই আছে ADPKD, আমি কেন লিখবে। তাহলে আপনি যদি কেউ যদি এক্সট্রা লেখে ডেফিনেটলি ওই খাতাটা দেখতে ভালো লাগবে, তাই না? তখন এটাই মানে আপনি কোনো কারণে যদি আপনার একটা কোশ্চেন লেখাতে আপনার স্যার কনভিন্সড হয়ে যায়, ভাববেন যে আপনি আহ, মানে এনিহাউ ইমপ্রেসড। একটা কোনো কারণে একটা মানুষকে যদি একবার ইমপ্রেসড করে ফেলা যায় তখন দেখবেন যে সে কিন্তু আপনার ভুলগুলো ইগনোর করা শুরু করে। সো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে কোনো সব লেখাতে কিছু না কিছু এক্সট্রা লিখতে, যাতে স্যার আপনার প্রতি কনভিন্সড হয়। একবার যদি একটা মানুষ আপনার মানে পছন্দ করে ফেলে দেখবেন যে আপনি তার দোষগুলা তখন সে ইগনোর করে যায়। তবে এই ক্ষেত্রে ব্যাপারগুলোও তাই, যে আপনি যত সুন্দর করে অ্যাড অন করতে থাকবেন তখন স্যার দেখবেন আপনার প্রতি ইমপ্রেসড হবে। তাহলে আমরা জানি যে ADPKD সাধারণত ভেগ অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট আসে, অ্যাবডোমিনাল পেইন হয়, রিকারেন্ট ইউটিআই হয়, হাইপারটেনশন হয়।
তাহলে অ্যাবডোমিনাল পেইন অনেকগুলো কজ আছে। একটা হচ্ছে সিস্ট রাপচার হয়, যদি সিস্টের মধ্যে হেমোরেজ হয়, রেনাল স্টোন হয়, ইউটিআই হয়, অনেকগুলো কারণে অ্যাবডোমিনাল পেইন হতে পারে। আর এটা হচ্ছে প্রোগ্রেসিভ ডিটোরিয়েশন অফ রেনাল ফাংশন, মানে এটা হচ্ছে পেশেন্ট রেনাল ফেলিয়ার হয়। আর এটা হচ্ছে বেরি অ্যানিউরিজম যদি রাপচার হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্টের সাবারেকনয়েড হেমোরেজ নিয়ে আসতে পারে। ওকে, মোটামুটি এই পর্যন্ত একটা শর্ট কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া দিলাম আমি। এই মুহূর্তে আপনাদের কোনো কোয়েরি আছে কিনা? যারা ক্লাসে আছেন একটু রেসপন্স করেন। রেসপন্স করলে দেখবেন আপনার মানে জড়তা আস্তে আস্তে কাটতেছে। আপনি সবার সামনে কথা বলতে পারতেছেন, না প্রেজেন্ট করতে পারতেছেন। পাশ করতে হলে তো আপনি তো এই লাইনে নামছেন, মানে পাশ করার জন্যই নামছেন। পাশ করতে হলে আপনার সকল জড়তা বের হয়ে আসতে হবে, মানুষের সাথে ইন্টারাকশন করতে হবে, স্যারদের কাছে প্রেজেন্ট করার মতো সেই মনোবল থাকতে হবে, আপনাকে ওপেন মাইন্ডেড থাকতে হবে, প্রচুর পড়াশোনা করার মেন্টালিটি থাকতে হবে। ভাববেন যে আপনি আগামী জুলাইতে পাশ করবেন, এই মেন্টালিটি নিয়েই পড়াশোনা করবেন। দেখি পড়া শুরু করি, দেখা যাক কি হয়, হতে পারে, এরকম মানে নন স্পেসিফিক চিন্তা ভাবনা করে আসলে হয় না। কিন্তু আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনি এটা পাস করবেন। মানুষ যা বিশ্বাস করতে পারে সেটা অর্জন করতে পারে। আর আপনি যদি নিজেই ডাউটফুল থাকেন, তাহলে কিন্তু আহ, যে জিনিসে আমি নিজেই ডাউটফুল, আমি কিভাবে পজিটিভ আউটকাম আশা করি? তো আপনাকে সর্বোচ্চ বিশ্বাস নিয়ে এবং সর্বোচ্চ সময় দিয়ে পড়েই না আপনাকে আগামী 6 মাসের জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে আপনি নেক্সট জুলাইতে এফসিপিএস ক্লিয়ার করে ফেলতে পারেন, শুধু রিটেন না, শুধু অসপি না, ভাইবা সহ। তাহলে আপনাকে মাইন্ড সেট আপ ওভাবেই করে ফেলতে হবে যে আমি এবার পাশের জন্যই বসতেছি, এবং সবকিছু স্যাক্রিফাইস করে দিয়েই বসতে হবে। আপনি ডেইলি মিনিমাম 5 ঘন্টা করে পড়বেন। আর পরীক্ষার আগের 2 মাসে, আগের মাসটা ডেফিনেটলি বলতে খারাপ শোনা গেলেও 10 ঘন্টা করে পড়তে হয় পরীক্ষার আগের মাসটা। কিছু করার নাই, এটাই বাস্তবতা। আপনাকে সবকিছু বাদ দিয়ে 10 ঘন্টা মিনিমাম পড়তে হবে, কারণ হচ্ছে একই টপিক বারবার গো থ্রু করতে হবে আপনাকে। কারণ আপনার আমরা তো যাই পড়ি না, কিছুক্ষণ পর পর ভুলে যাই, কিছুক্ষণ পর পর কোরিলেট করতে হবে। ওইটা কি পড়ে আসছিলাম, ওইটা বলতে পারতেছি কিনা, ওইটা ওইখানে যে 7টা পয়েন্ট ছিল সেই 7টা পয়েন্ট আমার মনে আছে কিনা। তো এভাবেই আসলে মানে হবে না, ছাড়া আসলে এই হার্ডওয়েতেই যাইতে হবে আপনাকে। হার্ডওয়্যার ছাড়া আসলে এফসিপিএস ক্লিয়ার করে আসা খুব কঠিন। যত রিল্যাক্স দিব আমরা, তত আমাদের পাসিং প্রসেসটা লেন্দি হয়ে যাবে। সো আমি কষ্ট করলে এই 6 মাসই করব, যাতে নেক্সট টাইম আমার আর কষ্ট করতে না হয়। এক্সট্রিম পড়াশোনা করতে হবে, এক্সট্রিম ডিটারমিনেশন থাকতে হবে। আর হচ্ছে দেখবেন যে আপনি যখন জানার জন্য পড়বেন, এফসিপিএস কিন্তু আপনাকে অনেক অনেক নলেজ বাড়াবে। আমি যেমন এফসিপিএস এমআরসিপি, এমসিপিএস প্লাস এমআরসিপি করে এফসিপিএস দিতে বসছি, তারপরেও যখন এই প্রসেসে আমি অনেক কিছু শিখছি। তো আমি লার্নিং প্রসেসটাকে অবশ্যই মানে ইয়ে করতাম, এনজয় করতাম। আপনি যখন লার্নিংটাকে এনজয় করবেন, শুধু পাশের জন্য পড়বেন না, তখন দেখবেন আপনি এই জার্নিটা ভালো লাগবে। মেডিসিনে জানার অনেক কিছু আছে, আপনি প্রতিদিন নতুন করে পড়েন, নতুন করে জানেন, দেখবেন দিন শেষে আপনার ভালো লাগবে যে আপনি আজকে অনেক কিছু জানছেন। শুধু পাশের জন্য পড়লে চাপ লাগবে আর কি। ভাইয়া একটা কথা, যে হ্যাঁ, শিওর। ইউনিভার্সিটির পড়াটা প্রিপারেশন, যে সেটা কি এফসিপিএস এর প্রিপারেশনে কোনো হেল্প করে? কোনটা? এমআরসিপির প্রিপারেশন আর এফসিপিএস এর প্রিপারেশন, মানে অনেকে বলতে শুনেছি যে দুইটা দুই রকম। ইভেন এই যে বিএসএমএমইউ রাজাত স্যার বলতেছিল যে দুইটা দুই রকম, মানে এমআরসিপি আর এফসিপিএস, মানে দুইটার রেট্রোগ্রেড স্যারের কথা মতো আর কি, যে দুইটা একসাথে পাস হবে না। মানে আমি বলতে চাচ্ছি এমআরসিপি প্রিপারেশন যারা নেয় তাদের এই প্রিপারেশনটা এফসিপিএস প্রিপারেশনে কোনো হেল্পফুল হয় কিনা? অবশ্যই হেল্পফুল হবে, কারণ আপনার ক্লিনিক্যালটা পাস করতে হবে না। ক্লিনিক্যাল শর্ট কেস লং কেস তো আপনি ওইখানে থেকে একই রকম দুইটা জিনিস, তাই না? দুইটার মধ্যে তো কোনো পার্থক্য নাই ক্লিনিক্যালের মধ্যে। হ্যাঁ, মানে রিটেন অস্পির মধ্যে পার্থক্য আছে। রিটেন অস্পিটা একটু মানে ইয়ে বেস পড়তে হয়, ইয়ে বেস পড়তে হবে আপনার যারা রিভিশন। পেসিক্যাল কোচিং করছে অনেকে, ওরাই অনেকে বলছে যে দুটার মানে এফসিপিএস এর ক্রসিং আর এমআরসিপির ক্রসিং, মানে আমি কয়েকজনকে বলতে শুনেছি আর কি। হুম।
মানে পেসেস আর এফসিপিএস ক্লিনিক্যাল দুইটা নাকি ডিডি সেটিং আলাদা, মানে একটা প্রিপারেশন দিয়ে আরেকটা লাভ হবে না, মানে এটা না কি না, আসলে? হবে না কেন? অবশ্যই হবে। আমি নিজে তো দুইটা নিয়েই বসছি, প্লাস আমি নিজে পেসিসের কোচিং করাই। সো কই আসলে পার্থক্য তো নাই। দিন শেষে তো আসলে মেডিসিন তো একই, তাই না? জি। মেডিসিনে তো আসলে আসলে পার্থক্য নাই। আপনার আমার যে লং কেস, সেই ঘুরে ফিরে লং কেস তো সেম, শর্ট কেস তো ডিডি চেঞ্জ হবে না, তাই না? আপনার প্যাটার্ন হয়তো একটু পার্থক্য হতে পারে, কিন্তু আপনি যে ডিডি বলবেন, এই ডিডি তো আর মিথ্যা না। আপনার যে এসএলই, এসএলই তে আপনার ইসে যে আসে এফসিপিএস এ যে কি আসবে, আর এমসিপি এমআরসিপি তে বা কি আসবে, ওই কমপ্লিকেশন গুলোই তো আপনাকে খুঁজতে হবে, তাই না? তো এটার মধ্যে তো পার্থক্য তেমন নাই। পার্থক্য হচ্ছে শুধু রিটেন প্রিপারেশনে। রিটেনটা হচ্ছে আপনাকে ডেভিডসন কেন্দ্রিক কি পড়তে হয়, এটা হচ্ছে একটা আলাদা ইয়ে। ডেভিডসন লাইন বাই লাইন পড়তে হবে। এটাই হচ্ছে একটু আলাদা এক্সট্রা প্যারা। প্যারা না ঠিক, এটা আপনাকে অনেক কিছু শেখাবে। ডেভিডসনে অনেক ইনফরমেশন আছে যেটাকে আপনাকে এনরিচ করবে। আচ্ছা, আমরা ফার্স্ট যে টপিক গুলো আছে, ফার্স্ট 2 চ্যাপ্টারে, এগুলা অনেকেই আমরা খুব ভয় পাই যে এগুলা পড়তে ইচ্ছা করে না, পড়িও না, পরীক্ষার আগে গিয়ে মনে হয় পড়তে হয়, তখন আবার বমি বমি লাগে। হ্যাঁ, সো এই জিনিসগুলা কিন্তু কঠিন খুব বেশি না। আমি কোশ্চেন গুলো লিখছি, কোশ্চেন গুলো আপনারা একটু শুনে নেন, যাতে এই জিনিসগুলো একটু পড়ে ফেলেন প্রথম প্রথম দিকেই। তাহলে এখানে আমরা ক্লিনিক্যাল ডিসিশন মেকিংটা একটু আমাদের লাগবে, এই কোশ্চেন গুলো আসেই। ক্লিনিক্যাল ডিসিশন গুলো আমরা কিভাবে নিব, ক্লিনিক্যাল রিজনিং কিভাবে করব, ক্লিনিক্যাল রিজনিং করতে করতে আমাদের কি কি ইরর হয়। আচ্ছা, এই তিনটা হচ্ছে একই একই সাথে কোশ্চেন। এরপরে আছে হচ্ছে আমার কিভাবে আমি রিটেন একটা গুড প্রেসক্রিপশন, কিভাবে ক্রাইটেরিয়া কি কি, আর প্রেসক্রিপশন করতে কি কি ইরর হয়। এই দুইটা হচ্ছে এক কোশ্চেন। এরপর হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন কিছু আছে। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের কি কি রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো হচ্ছে রেভিশনে সব বক্সের বক্সের থেকে পড়তে হবে। আর হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, মানে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হলে ট্রেন্ড কি করতে হয়, মানে সাধারণত মানে ইয়ে করতে হয় আর কি। কিছু চ্যালেঞ্জ আছে, রিচ্যালেঞ্জ আছে। সেন্সিটিভিটি স্পেসিফিসিটি, এই টপিকটা একটু পড়তে হয়। এটা জাস্ট সংজ্ঞা আর উদাহরণ লাগবে। মেডিকেল ইথিক্সটা অবশ্যই লাগবে। মেডিকেল ইথিক্স হচ্ছে 4টা যে মেডিকেল ইথিক্স আছে আমাদের: অটোনমি, বেনিফিসিয়েন্স, নন ম্যালিফিসিয়েন্স, আর জাস্ট, আর হচ্ছে কি আরেকটা, আরেকটা হচ্ছে জাস্টিস। তো ঘুরে ফিরে আমাদের অটোনমি আর বেনিফিসিয়েন্স নিয়েই আসলে আসে সবসময় কোশ্চেন গুলা। মানে রুগী একটা আজকে মতামত দিচ্ছে, রুগী মতামত দেয় নাই, এটাই হচ্ছে অটোনমি। তারপর হচ্ছে ক্লিনিক্যাল অডিটটা লাগবে। ব্রেকিং ব্যাড নিউজের কি কি স্টেপস আছে, এটা যে প্রি স্পাইক দিয়ে মনে রাখতে হয়। হ্যাঁ? যে পেশেন্টের প্রিপারেশন লাগে, একটা সেটিংস লাগবে, আমার একটা পেশেন্টের পার্সপেক্টিভ জিজ্ঞেস করতে হয় যে তাই সে কতটুকু জানে। তারপরে হচ্ছে পেশেন্টের আমাদের নলেজ লাগবে। তারপর পেশেন্টের কি এমপ্যাথি দিতে হবে, এইভাবে আর কি। জেনেটিক কাউন্সিলিংটা লাগবে। এগুলো মানে মুখস্থ পড়া, জাস্ট একটু পড়ে ফেলবেন, দেখবেন যে মানে 2 একবার পড়ে ফেললে তখন ইজি লাগবে। জিন থেরাপিটা পড়তে হয়, ইউজ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা লাগে, স্টেম সেল থেরাপি লাগে, সবই মানে শর্ট নোট আর কি। মানে আপনি হঠাৎ করে দিয়ে দেয় তো, এগুলা দেখা যাচ্ছে 2 2 নাম্বার কোশ্চেনে এই বিরক্তকর কোশ্চেন গুলো দিয়ে দেয়। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এটাতে যদি আমার প্রিপারেশন না থাকে, তখন মার্কস কিন্তু কমে যাবে একদম। মানে 2.5 মার্কস হয়তো নাই হয়ে গেল, কিংবা 5 মার্কস হঠাৎ করে আনকমন পড়ে গেল, তখন কিন্তু 2+ টানাটানি হয়ে যায়। এই জন্য এই জিনিসগুলো পড়তে হয়। তারপর ইমিউনো ডেফিসিয়েন্সির কি কি ক্রাইটেরিয়া আছে। ভাইয়া একটু তারপরে মাঝখানে হিসাব করি যে জেনেটিক কাউন্সিলিং, জিন থেরাপি, এগুলো তো ডেভিডসনে খুব ভালো নাই, মানে 24th এডিশন বা হুম 23rd। যেমন এই যে ইমিউন ডেফিসিয়েন্সি, এগুলো সুন্দর আছে, তারপর হুম ক্লিনিক্যাল হুম গুলো আছে, কিন্তু জিন হুম থেরাপি জেনেটিক্সটা কি এত ভালো আছে যেগুলো আসে? ইন্ডিকেশন, কি যেন একটা কোশ্চেন আসছিল যে প্রি ম্যারিটাল কাউন্সিলিং, একটা হ্যাঁ, এফসিপিতে আসছিল। তো এই ধরনের তো ভাইয়া ডেভিডসনে গোছানো লেখা নাই। এগুলো আসলে আপনাকে মানে একটা মানে বিভিন্ন জায়গা থেকে অনলাইন থেকে পড়ে আপনার নিজের একটা মানে নিজে আগে প্রিপারেশন আচ্ছা। নিতে হবে, কারণ এগুলো আগে আসা কোশ্চেন না, আপনাকে মানে নিজের একটা নোট করে ফেলতে হবে। সব তো আর পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় না সেগুলো অনলাইন থেকে বিভিন্ন জায়গা আচ্ছা। থেকে আমরা কালেক্ট করে ফেলবো, কারণ এগুলো তো আমি জানি যে এই কোশ্চেন গুলো আসতে পারে। তো হুম। ওগুলোকে আসলে প্রথম থেকে অ্যাড্রেস করে রাখতে হবে।
আচ্ছা, এগুলো বাইরে থেকে কালেক্ট করতে হ্যাঁ, হবে? অবশ্যই রাখতে হবে, আপনাকে তো লিখে নিয়ে আসতে হবে, তাই না? ডেভিডসন নাই হুম, দেখে যে আমি লেখা যাবে না হুম, কিংবা হুম, আসতে পারে না, চলে আসলে তো জি কিছু করার নাই। যেমন জি জি। জেরিয়াট্রিক জায়ান্ট, এই জিনিসটা তো খুবই হট টপিক দুইটাতেই। এটা তো খুব বেশি ভালো নাই কিন্তু আমাদের জি, ডেভিডসনে। তো জেরিয়াট্রিক জায়ান্ট কিন্তু খুবই লাগে। এই যে দেখেন 22 নাম্বারটা হচ্ছে জেরিয়াট্রিক হুম, জায়ান্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে রিকারেন্ট ফল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিপিএস এ মানে রিটেনে আসে, এমসিপিএস হচ্ছে এমসিপিএস এ ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে। তারপরে হচ্ছে অ্যানজিওডার্মা তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যানজিওডার্মা এবারও এক কোশ্চেন আসছিল। তারপরে ট্রান্সপ্লান্টের কমপ্লিকেশন, ফেইলটি সিনড্রোম, ইউরিনারি ইনকন্টিনেন্স, এই জিনিসগুলো সব একসাথে পড়ে নেবেন। এই মোটামুটি 22টা কোশ্চেন লিখছি, না 23টা কোশ্চেন লিখছি আমি, এই কোশ্চেনগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে, আমরা আরেকটা এসএকিউ ডিসকাস করি। তখন যেটা নিয়ে ডিসকাস করছিলাম আমরা, এটা হচ্ছে ছিল অ্যাকিউট ফ্যাটি লিভার অফ দ্য প্রেগন্যান্সি। কি কি বলছে, যে কি কি ক্লিনিক্যাল ফিচার আপনাকে সাজেস্ট করতেছে? অ্যাবডোমিনাল পেইন, নৌশিয়া, ভমিটিং সাজেস্ট লিভার ইনভলভমেন্ট। জন্ডিস অলসো সাজেস্ট লিভার ইনভলভমেন্ট। হাইপোগ্লাইসিমিয়া কিন্তু অ্যাকিউট ফ্যাটি লিভারের একটা ক্লিনিক্যাল ফিচার। তারপরে লিভার এনজাইমটা এলিভেটেড থাকবে, ভাইরাল মার্কারগুলো নেগেটিভ ছিল, এগুলো সবই অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগনেন্সির একটা মানে পক্ষে ছিল। কিভাবে ম্যানেজ করবো, এটার একটা মেডিকেল ইমার্জেন্সি, ইমিডিয়েট হসপিটাল অ্যাডমিশন করব, আইসিইউতে অথবা এসডিইউতে ইয়ে করব, ইমিডিয়েট মানে ডেলিভারি অফ দ্য ফিটাস করব। আর কি করব, সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া কারেক্ট করব। তারপর হচ্ছে কোয়াগুলোপ্যাথি থাকলে কোয়াগুলোপ্যাথির এফএফপি ফ্রোজেন প্লাজমা দিব আমরা। এটাই মোট হচ্ছে ম্যানেজমেন্ট। মেইনলি হচ্ছে প্রেগনেন্সিটা হচ্ছে মেইন ট্রিটমেন্টটা হচ্ছে পেশেন্টের ডেলিভারি অফ দ্য ফিটাস, এটাই হচ্ছে মেইনলি। এটা করলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়ে যায়। আর সিমটোমেটিক হাইপোগ্লাইসিমিয়া থাকলে এটার ম্যানেজমেন্ট করবো। ঠিক আছে, আর একটা লাস্ট কোশ্চেন মনে হয়, এটা দিয়ে শেষ করে দিই আমি আজকে। 53 years old man presented with headache, visual disturbance, pruritus after hot bath for last 6 months। আচ্ছা, যেটা যে আমি যেভাবে পড়ি সবসময়, যে প্রথমে বয়স, তারপরে মেল না ফিমেল, কি নিয়ে আসছে, এখন হেডেক নিয়ে আসছে, ভিজুয়াল ডিস্টারবেন্স নিয়ে আসছে, প্রুরাইটাস নিয়ে আসছে আফটার হট বাথ। প্রুরাইটাস আফটার হট বাথ মানেই হচ্ছে এটা পিআরবি। কিছু কিছু মানে সহজ ডায়াগনোসিস করা খুব ইজি, যদি আপনি ওই কি পয়েন্ট গুলো মাথায় থাকে, যে আপনার হট বাথের পরে যদি প্রোরাইটিস হয় এটা পিআরপি। যদি পেশেন্টের এনি আর্লি মর্নিং কোনো ইয়ে থাকে, মানে ইউরিনের কালার যদি ডার্ক হয়, ব্লু হয়, রেড হয়, এটা পিএনএইচ। তো এইভাবে কিছু কথা দিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে এটা এই ডায়াগনোসিসই বলতেছে। আবার বলছে পেশেন্টের ফেস প্লেথোরিক, এটাও বোঝা যাচ্ছে যে পলিসাইথেমিয়া, স্প্লেনোমেগালি আছে। ডায়াগনোসিস তো আমরা জানি যে পিআরভি। আর ফিচার্স অফ হাইপার ভিসকোসিটি আছে, যে হেডেক আছে, ভিশন ডিস্টারবেন্স আছে, প্লাস স্প্লেনোমেগালি। ইনভেস্টিগেশন কি কি করবো, সিভিজিতে হচ্ছে হিমোগ্লোবিন হাই পাবো, হিমাটোক্রিট বেশি থাকবে, নিউট্রোফিল প্লাটলেট সাধারণত বেশি থাকে, জ্যাক2 মিউটেশন পজিটিভ থাকবে। কমপ্লিকেশন কি হয়, পেশেন্টের রিকারেন্ট থ্রম্বোসিস হয়, ডিভিটি হতে পারে, পার্চির সিনড্রোম হতে পারে, পোর্টাল ভেইন থ্রম্বোসিস হতে পারে, পেশেন্টের ইয়াং স্ট্রোক হতে পারে, এগুলো হচ্ছে কমপ্লিকেশন। তাহলে মোটামুটি আপনার যে এইসবে শর্ট আনসারে খুব বেশি লেখার কিছু নাই। এটা মোটামুটি আপনি যদি ডায়াগনোসিস পারেন আর ওই স্পেসিফিক ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্ট পারেন, দেখবেন যে আপনি ট্রিটমেন্ট না হলেও আপনি ট্রিটমেন্ট লিখে দিয়ে আসবেন, যদি নাও চায়। এখানে লিখছে যে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন অ্যালং উইথ পজিটিভ কনফার্মেশন ডায়াগনোসিস, কনফার্ম দ্য ডায়াগনোসিস। আর 3 ট্রিটমেন্ট অপশন, অবশ্যই একটা ট্রিটমেন্ট চাইছিল। ট্রিটমেন্ট অপশন তো আমরা জানি যে পেশেন্টের ভেনিসেকশন করতে হবে, অ্যাসপিরিন দিতে হবে, আর হচ্ছে পেশেন্টের যে মাইলোপলিফারেশন ইমিউনোসাপ্রেশন দিতে হবে, হাইড্রোক্সিকার্বামাইড, তারপরে আলফা ইন্টারফেরন না কি কি যেন দেয়, এই কয়টা ড্রাগ দিতে হবে, এই 3টা ম্যানেজমেন্ট চাইছে আর কি। এবার যেমন হচ্ছে অ্যানজিওডেমা আসছিল, অ্যানজিওডেমা খুবই মজার ভাবে কোশ্চেনটা আসছিল, যে স্যারা যে কিভাবে এফসিপি মানে ডেভিডসন কেন্দ্রিক পড়াশোনা করে, যে ওইখানে আসছিল 3টা ইমিডিয়েট ম্যানেজমেন্ট আসছিল 3টা, আর 3টা আসছিল যে কিভাবে প্রিভেন্ট করবো আমরা। তো ডেভিডসন ওই তিনটাই দেওয়া ছিল, তখন আমি কোশ্চেন পড়তেছি আর হাসতেছি যে স্যার এত মানে স্পেসিফিক করে দেয় যে তিনটাই লিখতে হবে।
আজকে মোটামুটি এই পর্যন্তই আমার ইয়ে। আর আচ্ছা, এখানে কি কি ছিল? হ্যাঁ, এখানে ছিল হচ্ছে পেশেন্টে কি সিমটমস হয়, পিইউডি হয়, হাইপারইউরেসিমিয়া হতে পারে, ট্রিটমেন্ট হচ্ছে অ্যাসপিরিন দিব, ভেনিসেকশন করব। সাধারণত কত করে করতে হয়? 400 থেকে 500 ml করতে হয়, যতক্ষণ পর্যন্ত হেমাটোক্রিট 45-এর নিচে না আসবে। ইমিউনোসাপ্রেসেন্টে যে হাইড্রোক্সিক্লোরোমাইড দিব, আলফা ইন্টারফেরন দিব, যে একটু মিউটেশন অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট। রোজুলুইটিনিব দিব, আর রোবেক ইন্টারফেরন 2 আলফা দিব। কমপ্লিকেশন কি হতে পারে? পিআরভি থেকে অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে, অ্যাকিউট মাইলোফাইব্রোসিস হতে পারে। এই, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। আপনাদের কিছু যদি কোয়ারি থাকে, এটা লাস্ট কিছু কথাবার্তা বলে শেষ করে দেই। আরো কিছু ছিল কিন্তু এই মুহূর্তে আর যাচ্ছি না ওইদিকে। কারো কোনো কোয়ারি ছিল? প্লিজ কোশ্চেন করেন, কোশ্চেন না করলে আপনি তো ক্লিয়ার হবেন না। যেহেতু আপনারা পরীক্ষায় বসবেন, আপনার পরীক্ষা দিতে যাওয়ার আগেও অনেক কোশ্চেন থাকবে আপনার মনের মধ্যে, এটা কিভাবে লিখবো, এটা কিভাবে লিখবো, এটা বুঝতে পারতেছি না, এটা কেন হচ্ছে না, পড়াশোনা নিয়ে কি সমস্যা হচ্ছে, পড়াশোনায় মানে টাইমিং হচ্ছে না, কিভাবে পড়াশোনা করতে পারেন, কখন করতে পারেন, যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে পারেন। কারণ আমি সকল রাস্তায় সকলভাবে হেঁটে আসছি, যে কোনো কিছু নিয়ে আপনাকে একটা ভালো সাজেশন দিতে পারি। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা পড়াশোনার সময় পাই না, পড়াশোনা করে উঠতে পারতেছি না, বিভিন্ন কারণে ব্যস্ত থাকতেছি। প্রতিদিন যেরকম পড়াশোনা করা দরকার সেরকম করতে পারতেছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় পিটফল। প্রতিদিন পড়তে ইচ্ছা করে না, বিভিন্ন কারণে পড়া গ্যাপ হয়ে যায়, এইগুলোই কারণেই আসলে মানে জিনিসগুলো লেন্দি হয়ে যায়। আপনাকে ফার্স্টে রেগুলার হতে হবে। প্রথম কথা, 6 মাসের টার্গেট নিয়ে পড়তে হবে যে আপনাকে এবারই পাস করবেন, বিশ্বাস করতে হবে। বিশ্বাস ছাড়া আসলে কোনো কিছুতে সাফল্য পাওয়া যায় না। বিশ্বাস করবেন যে আপনি এবার পাশ করবেন, সিরিয়াসনেস আসবে তখনই দেখবেন। এবং আপনি যখন বিশ্বাস করবেন যে আমি এবার পাশ করব, তখন দেখবেন আপনার একটা বাড়তি এনার্জি লেভেল পাবেন। আমি যেদিন পরীক্ষা দিতে যাই, ভাইবা, তার আগের দিন রাত্রে আমি জাস্ট ভাবতেছি যে আমি কালকে পাশ করব। তারপর রিটেন পাস করার পর আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে আর কয়দিন, হয়তো লাস্ট কিছু দিনের জন্য ওয়েট করতেছি। তো সবাই পরে আমার লিখছে যে তুই তো হচ্ছে আহ, ইয়ে দিয়ে পাশ করলি, মানে বলে কয়ে পাশ করলি যে পাশ করতে যাচ্ছি এবার। তো এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে। এই বিশ্বাসেই আপনাকে দেখবেন এরা অন্য সবার চেয়ে ডিফারেন্ট করবে। আর যদি অবিশ্বাস থাকে তখন অল্পতেই আপনি দেখবেন যে ডাইভার্ট হয়ে যাবেন, এনার কনফিডেন্স পাচ্ছেন না, কিংবা বডি ল্যাঙ্গুয়েজে ওই জিনিসটা থাকবে না। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। স্যার তাহলে কি হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে মোটামুটি কার মনে হয় কোয়ারি নাই, তাই না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, এখন তো এই যে রিটেন পড়বো, মানে রিটেন, অসপি, আইবি প্লাস এই যে ক্লিনিক্যালের জন্য কিভাবে আসলে একটা ওভারঅল মানে কিভাবে সময় ভাগ করে প্রিপারেশন নিব, এটাই যদি একটু সংক্ষেপে বলতে পারেন, বলেন আর কি। যে রোগী কয়দিন দেখলে ভালো, বা কিভাবে ওটার জন্য কিভাবে পড়বো রিটেনের ফাঁকে ফাঁকে, এই বিষয়গুলো আর কি ওভারঅল। আচ্ছা, লং কোশ্চেনের, লং কেসের জন্য আপনার মিনিমাম 15টা কেস গুছায় ফেলতে হবে। হ্যাঁ, 15টা কেস গুছায় ফেললে আপনি লং কেস মোটামুটি আপনার একটা প্রস্তুতি হয়ে যাবে। আর লং কেসে যে আমরা সিমটম অ্যানালাইসিস যেগুলো করি সেগুলো করা শিখবেন। ভাই মানে কাইন্ডলি লিস্টটা দিয়েন, লিস্ট মানে লং কেস, শর্ট কেস, কি কি আর কি আমি কিন্তু কাইন্ডলি। আমাদের জেনেসিস যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু আমি দিছিলাম যে হিস্ট্রি ফরম্যাটটা, এবং হচ্ছে আচ্ছা আচ্ছা কিভাবে যে 15টা কেস আছে, সেই 15টা মিনিমাম 15-16টা একটা কেস দিছিলাম। আপনি আমাদের গ্রুপে গেলে পাবেন। আচ্ছা। জি। আর হচ্ছে আপনি তো প্রথম কথা, লং কেস তো কিভাবে গোছাবেন? ডায়াবেটিসটা অবশ্যই গোছাবেন, ডায়াবেটিস উইথ কমপ্লিকেশন গোছাবেন। এটা তো আপনি যে কোনো জায়গাতেই পাবেন। আপনি হচ্ছে তারপরে জন্ডিস গোছাবেন, অবস্ট্রাকটিভ জন্ডিস। তারপর যে অবশ্যই জন্ডিসটা ম্যাল অ্যাবজর্পশন গোছাবেন। তারপর ওইদিকে আপনি হচ্ছে কি কি বই পড়েছিলেন এটা, লং কেস এবং শর্ট?
কেসের জন্য? আমি লং কেসে তো আসলে কোনো বই পড়ি নাই বুঝছেন ভাই, আমি তো হচ্ছে ওই যে যে হয়েছে আমার যে এফসিপিএস এমসিপিএস এমআরসিপি আগে করে ফেলছি, আমার কমপ্লিট ছিল, তো আমি ক্লিনিক্যালি আসলে ওইভাবেই আগে থেকে তৈরি ছিলাম। আচ্ছা তো আচ্ছা, আমার ওরকম কিছু লাগে না, আমি জাস্ট ওই মানে সিমটম অ্যানালাইসিসটা ভাষাটা একটু শিখছিলাম। আমি তো জানি যে একটা রোগ হইলে একটা জাস্ট রোগের ফরম্যাট অনুযায়ী। ফরম্যাটটা হচ্ছে কিছুই না, আপনার প্রথমে হচ্ছে সিমটম অ্যানালাইসিস, রোগী কি নিয়ে আসছে, ধরেন ডায়াবেটিস নিয়ে আসছে, ডায়াবেটিস এবার কেন ভর্তি হয়েছে, ডায়াবেটিস এবার ভর্তি হয়েছে তার সিকেডি নিয়ে ভর্তি হয়েছে, তাহলে আমি সিকেডি বললাম বডি সোয়েলিং হয়েছে, তার হচ্ছে অ্যানিমিয়ার ফিচার্স আছে, এই দুইটা তিনটা, এই দিয়েই তো আমি আগাবো তাই না? তাহলে বডি সোয়েলিং এ আমি ইভালুয়েশন করলাম, সিম ওডি প্যারা করলাম, একে এক্সক্লুড করলাম, এটা সিএলডি না, এটা হাইপোথাইরয়েডিজম না, এটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর না। এরপর তো আমি হিস্ট্রি টানলাম, তার অ্যানিউরিয়া আছে, তার অলিগুরিয়া আছে, বডি সোয়েলিং আছে, সে এত বছর ধরে ডায়াবেটিক, তার ডায়াবেটিকটা এভাবে ধরা পড়ছিল, তার হচ্ছে তার আর কি কি কমপ্লিকেশন আছে, চোখে কেমন দেখে, তার পেরিফেরাল নিউরোপ্যাথি আছে কিনা, পোস্টাল হাইপোটেনশন আছে কিনা, ইরেকটাইল ডিসফাংশন আছে কিনা, তার হার্টের কোনো সমস্যা আছে কিনা, তার স্ট্রোক হয়েছে কিনা, পেরিফেরাল আর্টারি ডিজিজ আছে কিনা, এই তো এইভাবে। মাইক্রোস্কোপিক হ্যাঁ কমপ্লিকেশন হ্যাঁ, গুলো। মাইক্রোস্কোপ প্রথম হচ্ছে অ্যাকিউট হাইপোগ্লাইসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া, এই দুইটা। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার মাইক্রোভাস্কুলার, যে চোখ থেকে শুরু করবেন, রেটিনোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, তারপর নেফ্রোপ্যাথি, অটোনমিক definitely। নিউরোপ্যাথি। এরপরে হচ্ছে ম্যাক্রোভাস্কুলার, স্ট্রোক, এমআই, হার্ট ফেইলিয়ার আর পেরিফেরাল আর্টারি ডিজিজ, শেষ। এভাবে ডায়াবেটিস মোটামুটি হয়ে যাবে আপনার। আলটিমেটলি ঘুরে ফিরে দিন শেষে ভাষাচ্ছে আপনি কি কি দেখতেছেন, এইটাই স্যার দেখে যে সে সবকিছু দেখছে কিনা। আর ভাষা যদি আপনার ফ্লুয়েন্ট হয় তাহলে তো খুবই ভালো, ভাষা এক সময় গিয়ে আপনি দেখবেন ফ্লুয়েন্ট হয়ে যাবে বারবার যখন প্র্যাকটিস করবেন। আর লং কেসটা হচ্ছে মানে শর্ট মানে আচ্ছা, এখানে এখানে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এটা কি অনেকে দেখতে যে মানে বইয়ের একটা প্যাটার্ন পুরো মুখস্থ করে যায়, ওইভাবে কি মানে ফ্লুয়েন্সি আসে নাকি আসলে এটা মানে ডে টু ডে প্র্যাকটিসটাই ইম্পর্টেন্ট বেশি? আপনার তো একটা একটা ফরম্যাট রাখতে হবে, একটা ফরম্যাট রাখতে হবে কি যে আপনি এই ডিজিজটা এইভাবে মানে প্রেজেন্ট করতে হয়, যে আমি যেটা বললাম যে এক একটা সিমটম এক একভাবে প্রেজেন্ট করতে হয়, কিন্তু বাকিগুলা তো হচ্ছে আপনি একটা ফরম্যাট ফলো করবেন, কিন্তু সবগুলো তো থাকবে না, যেগুলো থাকবে না সেগুলো না বলবেন, যেগুলো থাকবে সেগুলো প্রথমে বলবেন, যেগুলো থাকবে না সেগুলো না 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 বলে দিবেন। যেমন লিম্ফোমা, লিম্ফোমা আপনার কি সিমটম নিয়ে আসবে, পেশেন্টের ফিভার নিয়ে আসবে, ওয়েট লস নিয়ে আসবে তাই না, পেশেন্টের হচ্ছে আর কি থাকবে, পেশেন্টের এরকম, নাইট সোয়েট হ্যাঁ, ইচিং। সোয়েটিং নিয়ে আসতে পারে তাই না, এইগুলাই। তাহলে আপনি ফিভারে ইভালুয়েশন করলেন, তার এর সাথে সাথে বললেন যে পেশেন্টের অ্যানোরেক্সিয়া, ওয়েট লস আছে, কিন্তু এর সাথে সাথে আবার বললেন যে পেশেন্টের টিবি নাই, কফ হেমোটাইসিস নাই, এর সাথে সাথে বললেন যে পেশেন্টের হচ্ছে কিছু হচ্ছে ইয়ে আছে, মানে কি লাম্প লাম্প আছে বিভিন্ন, যেগুলা পেইনলেস এবং কন্টিনিউয়াসলি বাড়তেছে তাই না এই জায়গাতে। এর সাথে সাথে আপনি বললেন যে পেশেন্টের কোনো ইয়ে নাই, বাউল সিমটমস নাই, কোনো হাইপার ক্যালসিমিয়ার ফিচার নাই, কোনো এসভিসিও নাই, মানে আপনি কমপ্লিকেশন যেগুলা, কোনো অনকোলজিক্যাল ইমার্জেন্সি নাই, মানে যে কোনো ম্যালিগনেন্সি থাকলে অনকোলজিক্যাল ইমার্জেন্সি গুলা বলতেই হবে, হাইপার ক্যালসিমিয়া, কর্ড কম্প্রেশন, ব্রেন মেটাস্টেসিস, হ্যাঁ এই জিনিসগুলো সবসময় বলতে হয় ওই সময়। আচ্ছা, জি ভাই। আর লং আচ্ছা, লং কোশ্চেনটা একটু বলি ভাইয়া, লং কোশ্চেনটা হচ্ছে আসলে পুরোটাই ডেভিডসন কেন্দ্রিক পড়তে হবে আপনাকে, ডেভিডসনই সব, ডেভিডসনটাকে যে যত বেশি সুন্দর করে পড়তে পারে, হ্যাঁ? আমি যেমন ডেভিডসন যতবারই আগে পড়তাম প্রতিবারই মনে হতো যে এবার নতুন পড়তে যাচ্ছি। ডেভিডসনের ক্ষেত্রে হ্যাঁ, এটাই ঝামেলা। এই জন্য আমি মানে প্রথম থেকেই ভাবছিলাম যে এবার ডেভিডসন যখনই পড়বো তখনই নোট করব, এই জন্য আমি একটা নোট করে ফেলছিলাম, এই জন্য আমার খুবই হেল্প হয়েছে যে এই নোট দেখে আমি পড়ছি। আমি মোটামুটি 450 পেজের মধ্যে একটা ডেভিডসন নোট করে ফেলছিলাম, সো এটা আমাকে খুব হেল্প করছে। আলহামদুলিল্লাহ। এটা ভাইয়া কি আপনি কি শেয়ার করবেন মানে কিভাবে আমরা পেতে পারি? এটা আসলে ওই যে পরে অনেকেই এর আগে বলছিলাম, তখন অনেকেই আমাকে নক দিচ্ছিল, তো আমি জেনেসিসের সাথে কথা বলছি, জেনেসিস পজিটিভ হয়েছে ওরা। আমি চাচ্ছি যে জেনেসিসের মাধ্যমেই একটা বই বের করতে, যাতে সবারই হেল্প হয়। জি জি, অবশ্যই অবশ্যই। আমি ওটা এমন
হ্যালো। জি জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। না ওই আপনার, হ্যাঁ, নোটটা অবশ্যই কাইন্ডলি দিয়েন, এটা আমাদের সবার জন্য উপকার হবে ইনশাল্লাহ। হ্যালো। নেট খুব প্রবলেম করতেছে। ভাই কিছু বলবেন? হ্যালো। হ্যালো, সরি আমার লাইনটা আজকে খুব ডিসকাস মানে ঝামেলা করলো। তাহলে আজকে মনে হয় আমরা করে ফেলি না? আচ্ছা ভাই, আরেকটা লাস্ট একটা কোশ্চেন, মানে হ্যাঁ বলেন। সংক্ষেপে, যে ওই ইভালুয়েশন টাইপের যদি কোশ্চেন, যদি শর্ট কোশ্চেন আসে, তাহলে ওইটা মানে কিভাবে শর্টে করা যায়? এটা কি ওই যে জলিল স্যারের যে মানে অস্ট্রিক প্যাটার্নে ওইভাবে আপনি লিখলেই যে তো কোনো হবে একটা নাকি? ইভ্যালুয়েশন আমাকে বলেন। সাপোজ লং কোয়েশ্চেনে তো আসলে যে ড্রাইনেস অফ মাউথ, আচ্ছা ওটা তো লং কোয়েশ্চেন আসছিল। কোনটা? দেখা গেল যে কফ উইথ হিমোপ্টাইসিস বা একটা কিছু দিয়ে দিল যে এটা ইভালুয়েশন করার জন্য, যে খুব বেশি ডেটা নাই কিন্তু একটু বড় হয়ে যায় ইভালুয়েশনটা, তো ওইটা কিভাবে মানে সংক্ষেপ করা যায় ইয়াতে স্ল্যাকে? আপনি প্রথমে হচ্ছে কফটাকে তো করলেন যে কফে আমরা কি দেখি, অনসেটটা কেমন, কোনো ডায়াগোনাল ভ্যারিয়েশন আছে কিনা, অ্যামাউন্টটা কেমন, স্পুটামটা কেমন, হ্যাঁ, সিম্পটম অ্যানালাইসিস করলাম, হ্যাঁ। সিমটম অ্যানালাইসিস করলেন। তারপরে হচ্ছে আপনি কাশির যে কমন যে আপনি 5টা কারণ, সেই 5টা কারণ লিখলেন। যে টিবি হলে আপনি কি কি দেখবেন, ফিভার, ওয়েট লস, তাই না, তার হেমোপ্টাইসিস, কন্টাক্ট উইথ টিউবারকুলোসিস পেশেন্ট, ওয়েট লস, এগুলো দেখলেন। ব্রঙ্কিএক্টাসিসের জন্য প্রিভিয়াস হিস্ট্রি টিবি ছিল কিনা, পেশেন্টের ফাউল স্প্রিং স্পুটাম আছে কিনা, মোর ইন দ্য মর্নিং ছিল কিনা, হ্যাঁ? তারপর হচ্ছে এর সাথে হেমোপ্টাইসিস আছে কিনা, সিএ লাং এ হচ্ছে ফিভার, ওয়েট লস, তারপরে হচ্ছে পেশেন্টের হটসেন্স অফ ভয়েস, হ্যাঁ, হিস্ট্রি অফ হেভি স্মোকার, এইগুলা দিবেন। সবগুলা 2-3 লাইনের মধ্যে মধ্যে দিয়ে আপনি আগাই গেলেন। তারপর হচ্ছে সাইনে মানে লিখলেন। মানে ওই যে জাস্ট সিন্ড্রোমিক অ্যাপ্রোচটাই মানে শর্টকে, হ্যাঁ মানে হ্যাঁ সংক্ষেপ লিখে লিখে হ্যাঁ মানে এক একটার জন্য এক এক প্যারা করে, মানে মানে একটা একটা ডিজিজের জন্য তখন 2টা লাইন করে লিখবেন আপনি। দুইটা লাইন করে লিখে। আর মানে টোটাল ডায়াগনোসিস মনে হয় 3টা থেকে 4টার বেশি আনাটা মনে হয় তো না না না, এর লেখতে বেশি দরকার নেই। হবে না? সেটাই প্রাইম যেগুলো সেটাই আনতে হবে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কোনো কারো কোয়ারি না থাকলে তাহলে আমরা তাহলে সেশনটা শেষ করে ফেলি আজকে। আশিদ ভাই, তাহলে আমরা শেষ করে ফেলি না? জি স্যার, ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিলাম স্যার। ঠিক আছে, ধন্যবাদ। সবাইকে আসসালামু অনেক আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়ে থাকলেন। থ্যাংক ইউ।